আপনাদের পার্টিসিপেন্টস এত কম কেন? 58 মাত্র। আচ্ছা, লাস্ট আমরা কালকে যেখানে শেষ করেছিলাম ওটা সিরিজ সার্কিট ছিল। আমি বলেছিলাম যে আপনাদের আহ আজকে পর্যন্ত যা পড়াবো তাই আপনাদের শিখে থাকবে আর কি। তো আজকে যেটা দেখা শুরু করবো সেটা হচ্ছে কি প্যারালাল ব্রাঞ্চেস। সিরিজ ব্রাঞ্চেস আমরা দেখেছি যে কালকে কেমনে সলভ করা লাগে, আজকে হচ্ছে প্যারালাল ব্রাঞ্চেস। আমরা জানি যে প্যারালাল সার্কিট আমাদের ভোল্টেজ ড্রপ সেম থাকে, জাস্ট আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট ডিফারেন্ট হয়। তো আমরা যদি ওইভাবে বের করি, যেহেতু ভি সেম, এখন এই ব্রাঞ্চ দিয়ে যদি I1 কারেন্ট যায় তাহলে I1 ইজ ইকুয়াল টু এই যেই ভিটা সাপ্লাই হচ্ছে বা যেই ভি ড্রপ হচ্ছে এখানে ওটাই প্রত্যেকটা ব্রাঞ্চে ড্রপ হবে, যেহেতু এই জায়গায় সিরিজে আর কেউ নেই তাই। যদি সিরিজে কেউ থাকতো তাহলে এই জায়গাটা কিন্তু, এই জায়গাগুলো যদি সিরিজে কিছু থাকতো ওটা কিন্তু আমাদের সলভ করে নিতে হতো, যেহেতু নেই, শুধুমাত্র এই প্যারালাল ব্রাঞ্চ গুলো আছে। সো দ্যাটস ওয়াই এই প্যারালাল ব্রাঞ্চে কিন্তু ভোল্টেজ ড্রপ সেম, অর্থাৎ এখানে যে ভোল্টেজ ড্রপ বি হবে এই প্রত্যেকটা ব্রাঞ্চের এগেনস্টে ওই সেম ভোল্টেজ ড্রপ পাওয়া যাবে। আচ্ছা, এখন এই ব্রাঞ্চে I1 ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই এই ব্রাঞ্চের যে ইম্পিডেন্স অর্থাৎ Z1, এই ব্রাঞ্চে টোটাল ইম্পিডেন্স ধরা হচ্ছে Z1। I2 ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই Z2 আর I3 ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই Z3। সেগুলো গেল মানে আই এর ইকুয়েশন। কারণ আমরা যেমন সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V2 লিখি অর্থাৎ কেভিএল করি, তেমনি আমাদের যখন আমরা প্যারালাল সার্কিটে যাই তখন আই ইজ ইকুয়াল টু অর্থাৎ কেসিএল করি, এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। তাহলে এখানে এন্টারিং কারেন্ট হচ্ছে আই আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে তিনটা, এই নোডে একটা কারেন্ট আউট হচ্ছে, এই নোডে একটা কারেন্ট আউট হচ্ছে, এই নোডে একটা কারেন্ট আউট হচ্ছে। তো তিনটা হচ্ছে outgoing current. So I is equal to I1 plus I2 plus I3. V divided by Z1, V divided by Z2, V divided by Z3 হলো 1 by Z1 plus 1 by Z2 plus 1 by Z3। এখানে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 1 by Z1 is equal to Y1, 1 by Z2 is equal to Y2, 1 by Z3 is equal to Y3। Ultimately, actually Y is equal to 1 divided by Z। অর্থাৎ যেমন রেজিস্ট্যান্স এর রেসিপ্রোকাল বা আনুপাতিককে আমরা বলি হচ্ছে কি কন্ডাক্টেন্স 1 by R is equal to, আপনারা জানেন জি। যদি আর প্যারালালে থাকে তখন আপনারা এইরকম করেন যে 1 ডিভাইডেড বাই আর টি ইজ ইকুয়াল টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু, এইভাবে করেন। কিন্তু যদি এটাকে কন্ডাক্টেন্স হিসেবে রিপ্রেজেন্ট করেন, যদি কখনো করেন, তাহলে জি ইজ ইকুয়াল টু সিম্পলি G1 প্লাস G2 লিখেন। আর যখন হচ্ছে কি আমাদের এই ইম্পিডেন্সের ক্ষেত্রে আসবে 1 বাই ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু, এটাকে বলা হয় অ্যাডমিটেন্স। 1 বাই ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাডমিটেন্স। অর্থাৎ দেখেন ইম্পিডেন্স যদি যখন 1 বাই Z1, 1 বাই Z2, 1 বাই Z3 করি, যখন অ্যাডমিটেন্স হয় তখন আমরা সিম্পলি Y1 প্লাস Y2 প্লাস Y3 করি। তো Y1 প্লাস Y2 প্লাস Y3 থাকলে ইন টোটালে দিলাম হচ্ছে কি Y3। So YT is equal to reciprocal of impedance is equal to admittance. তো যখন আমরা প্যারালাল ম্যাম সার্কিট, আপনার ভয়েসটা ঠিকঠাক আসতেছে না। আচ্ছা দাঁড়ান, এখন শোনা যাচ্ছে কিনা দেখেন তো। ইয়েস ম্যাম, এখন ঠিক আছে। আচ্ছা, so YT is equal to 1 divided by ZT
আচ্ছা, yt is equal to 1 divided by zt, অর্থাৎ রেসিপ্রোকাল অফ zt is equal to, মানে আমরা যেটা বলি যে অ্যাডমিটেন্স, ইম্পিডেন্সের অপোজিটটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অ্যাডমিটেন্স। আচ্ছা, এখন আরো কিছু আছে, যেমন একটা হচ্ছে কন্ডাক্টেন্স, আমরা জানি যে 1/r ইজ ইকুয়াল টু কন্ডাক্টেন্স, বাট আরেকটা জিনিস যেটা এসি সার্কিটের ক্ষেত্রে সেটা হচ্ছে সাসসেপ্টেন্স। সাসসেপ্টেন্স হচ্ছে যে জিনিসটা আমরা বলতাম হচ্ছে এক্স, অর্থাৎ রিয়াক্টেন্স 1/রিয়াক্টেন্স কে বলা হয় হচ্ছে গিয়ে সাসসেপ্টেন্স। কিভাবে? যেমন দেখেন, আমরা যখন আর করতাম, মানে রেজিস্ট্যান্স 1/r কে করি আমরা হচ্ছে কি কন্ডাক্টেন্স, অর্থাৎ 1/r ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হবে হচ্ছে কি তখন yr। কেন yr? কারণ আমরা জানি যে জেড আর বেসিক্যালি হচ্ছে কি রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে তার ইম্পিডেন্সটা জেড আর, তো 1/zr যদি করি ওটা হয়ে যাবে হচ্ছে কি অ্যাডমিটেন্স, অর্থাৎ কার ক্ষেত্রে? রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে। সো yr ইজ ইকুয়াল টু লিখা যাবে হচ্ছে গিয়ে জি অ্যাঙ্গেল 0, জি মানে হচ্ছে গিয়ে কন্ডাক্টেন্স, অর্থাৎ 1/r মানে 1/z। আচ্ছা, আবার এখানে YL যদি আমরা লিখি, YL আগে ছিল দেখেন আমাদের ZL, ZL ইজ ইকুয়াল টু আমরা সিম্পলি কি লিখতাম? XL অ্যাঙ্গেল লিখতাম হচ্ছে কি 90 ডিগ্রি। বাট এখন আমরা YL যখন লিখতে নিব তখন এটা হয়ে যাবে 1/ZL, কারণ YL হচ্ছে কি ZL এর ব্যস্তানুপাতিক। তো 1/ZL যদি করি এটা হয়ে যাবে 1/XL, 1/XL ইজ ইকুয়াল টু লিখা হয় BL, এই BL ই হচ্ছে কি অ্যাকচুয়ালি সাসসেপ্টেন্স, আর BL যখন লিখবো তখন এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি -90 ডিগ্রি। এই জিনিসগুলো সব আমরা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ইউজ করব। সিরিজ সার্কিটের ক্ষেত্রে তো সিম্পলি এক্সএল ওয়াইএল এইভাবে দিতাম, কিন্তু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যেটা হবে, যখন আমরা ইম্পিডেন্স বের করতে চাবো, আমাদের ইম্পিডেন্স গুলো তো 1/z1 প্লাস 1/z2 এরকম আকারে থাকবে। সো দ্যাটস ওয়াই এগুলোকে সিম্পলিফাই করার জন্য আমরা y1 প্লাস y2 এই আকারে লিখবো। সো যখন এই আকারে লিখতে চাবো তখন এক্সএল গুলাকে আমরা বিএল দিয়ে রিপ্রেজেন্ট করবো, কারণ y1 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1/z1 মানে 1/x, আর 1/x মানেই হচ্ছে বি। সো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কিন্তু এই সিম্বল গুলা যেহেতু ইউজ করবো, সেই কারণে এগুলো একটু দেখাই নেওয়া যে আমরা কি কি ইউজ করতেছি। সিমিলারলি ওয়াইসি যখন হবে, ওয়াইসি মানে কি 1/জেড, জেডসি অ্যাকচুয়ালি আমাদের কত ছিল? জেডসি ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে এক্সসি, অ্যাঙ্গেল ছিল হচ্ছে -90 ডিগ্রি। বাট এখন যখন আমরা 1/জেডসি করবো, 1/জেডসি মানে কি ওয়াইসি। সো ওয়াইসি ইজ ইকুয়াল টু 1/জেডসি যদি করি তাহলে 1/এক্সসি কে লিখা হয় হচ্ছে বিসি, এদেরকে বলা হয়, এরা ছিল রিয়াক্টেন্স আর এদেরকে বলা হয় সাসসেপ্টেন্স। এরা ছিল রিয়াক্টেন্স আর রিয়াক্টেন্স এর ব্যস্তানুপাতিককে বলা হয় সাসসেপ্টেন্স, আর অ্যাঙ্গেলটা হয়ে যাবে এখন, এটা ছিল -90 ডিগ্রি, এটা হয়ে যাবে +90 ডিগ্রি। সো যখন আমরা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্স ডায়াগ্রামটা ড্র করব তখন আসলে কিরকম হবে? গ্রিন কালার দিয়ে যে জিনিসগুলো আমি ড্র করছি এগুলো ছিল আমাদের সিরিজ সার্কিটের ক্ষেত্রে। সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা রেফারেন্স বরাবর আর কে ড্র করতাম, যেহেতু অ্যাঙ্গেল 0 ছিল, এটা পজিটিভ, এটা রিয়েল পজিটিভ, এটা রিয়েল নেগেটিভ, উপরে ছিল আমাদের জে আর নিচে হচ্ছে আমাদের -জে। সো দ্যাটস ওয়াই আমরা এই সাইডে আঁকতাম হচ্ছে আর অ্যাঙ্গেল 0, এইদিকে এক্সএল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি মিনস হচ্ছে জে এক্সএল, আর নিচে আঁকতাম হচ্ছে এক্সসি অ্যাঙ্গেল -90 ডিগ্রি। বাট এখন জাস্ট আমাদের উল্টাটা হবে। উল্টা কি হবে? আমাদের আর এর জায়গায় এখানে জি অবশ্যই থাকবে, কারণ আর এরও অ্যাঙ্গেল 0 ছিল, জি এরও অ্যাঙ্গেল 0, সো জি অ্যাঙ্গেল 0। বাট আগে যেখানে এক্সএল ছিল এখন ওখানে বিসি হয়ে যাবে, কারণ এখন বিসি হচ্ছে অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর বিএল হচ্ছে অ্যাঙ্গেল -90 ডিগ্রি, কারণ আমি এক্সএল কে অপোজিট করে মানে 1/এক্সএল করে পাইছি অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে বিএল। সো বিএল এর অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে -90 ডিগ্রি, আর এক্সসি কে 1/এক্সসি করে পাচ্ছি হচ্ছে গিয়ে বিসি। সো দ্যাটস ওয়াই বিসি এখন থাকবে হচ্ছে গিয়ে জে বরাবর আর বিএল থাকবে হচ্ছে গিয়ে -জে বরাবর। এখন আমরা যদি একটা দুইটা প্যারালাল সার্কিট দেখি তাহলে আপনাদের ক্লিয়ার হবে। এই সাইডে দেখেন যে আমার এরকম এখানে একটা সিম্পল সার্কিট দেওয়া আছে, এখানে আমার কত সাপ্লাই যাচ্ছে সেটাও বলা আছে, সাইন ওমেগা টি প্লাস থিটা। আর এরকম যেহেতু বয়েলস্টেডের বইয়ের ম্যাথ, উনি সবগুলা ম্যাথই এমন ভাবে দিছে যে ওগুলাকে ডিভাইডেড বাই √2 করে নিতে হবে। অনেকদিন ধরেই কালকেও সেম কথা বলছি, এখানে √2 করে নেওয়া হয়েছে ভ্যালু অ্যাঙ্গেল। সো এখন এইটা একটা ব্রাঞ্চ আর হচ্ছে এটা একটা ব্রাঞ্চ। তো এখন যদি আমরা এই ব্রাঞ্চ থেকে জেডটি অ্যাকচুয়ালি বের করতে চাই, আমাকে জিনিসটাকে এইভাবে করতে হতো, 1/জেডটি ইজ ইকুয়াল টু 1/z1 প্লাস 1/z2, যেহেতু দুইটা ব্রাঞ্চ প্যারালালে আছে। কারণ আমি কি করতেছি দেখি, আমি yt ইজ ইকুয়াল টু yr প্লাস হচ্ছে গিয়ে yl, এখানে দ্যাটস ওয়াই yr, আর এটা হচ্ছে yl। এখন yr হচ্ছে গিয়ে জি অ্যাঙ্গেল 0
আর বিএল মাইনাস 90 ডিগ্রি। এখন জি হচ্ছে কি 1/r, এখানে বেসিক্যালি এটা আর দেওয়া আর এটা হচ্ছে এক্স এল দেওয়া। সো 1/r অ্যাঙ্গেল 0, 1/xl অ্যাঙ্গেল কিন্তু -90 ডিগ্রি, কারণ হচ্ছে আমি এটা যেহেতু 1/, করতেছি। সো দ্যাটস ওয়াই 1/xl অ্যাঙ্গেল +90 ডিগ্রি ছিল, ওটা হয়ে যাবে -90 ডিগ্রি। তো এই জিনিসগুলোকে যেহেতু 1/, করতেছে, আলটিমেটলি আমার ওয়াইটি বের হইলো। তো ওয়াইটি থেকে আমি এখন যদি জেডটিটা বের করি তাহলে কি হবে, জেডটি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1/yt। তো আমার জেডটি বের হয়ে গেলে আই বের করা ইজি, কারণ সার্কিটে ভি দেওয়া আছে। সো আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই জেড। বাকিগুলা সব আগের মতোই। এখন আমার এই দুইটা ব্রাঞ্চে যেহেতু ভোল্টেজ ড্রপ সেম, এই জায়গায় যে ভোল্টেজ ড্রপ হচ্ছে বাকি দুইটা প্যারালাল ব্রাঞ্চে সেম ভোল্টেজ ড্রপ হচ্ছে, বাট আমার চেঞ্জ কি কারেন্টে। সো আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। So IR is equal to V divided by R, আর IL is equal to V divided by XL। মানে এই দুইটা ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চের মধ্যে দিয়ে যদি কারেন্ট বের করতে চাই, সো এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কি পরিমাণে ভোল্টেজ আর কি পরিমাণে রেজিস্ট্যান্স, সো V ডিভাইডেড বাই R। V তো এটাই থাকবে 2053.13, যেহেতু প্যারালালে আছে। আর এই ব্রাঞ্চের মধ্যে যদি বের করতে চাই তাহলে V ডিভাইডেড বাই XL, কারণ এই ব্রাঞ্চের ইম্পিডেন্স হচ্ছে কি অ্যাকচুয়ালি XL, আর এটার ইম্পিডেন্স হচ্ছে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স অর্থাৎ R। এরপরে পাওয়ার বের করছে ভিআই কস থিটা করে, আর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কস থিটা। এইগুলা এখন নতুন করে দেখানোর আর কিছু নাই, প্রত্যেক দিনই সেম জিনিস এগুলো আসে। এখানে যেমন এর আগেরটা আমাদের আরএল ছিল, এখানে জাস্ট আরসি করে দেখানো হয়েছে যে আরসি সার্কিটের ক্ষেত্রে জিনিসটা কিভাবে হবে। এগুলো আপনারা প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। এখানে প্রত্যেকটা ম্যাথই সলভ করে দেওয়া আছে। সো আমার মনে হয় না প্র্যাকটিস করলে কোনো সমস্যা হবে, করতে গেলে কোনো সমস্যা হবে। এখানে সিমিলারলি ভোল্টেজ সাপ্লাইটা দেওয়া আছে, এটা একটা আরএলসি ব্রাঞ্চ। এখানে আর, এখানে হচ্ছে এল, আর এখানে হচ্ছে সি। আরএলসি ব্রাঞ্চ, প্রত্যেকটার ভ্যালু ওহমে দেওয়া আছে, অর্থাৎ আমার এক্সএল এর ভ্যালু দেওয়া আছে, এক্সসি এর ভ্যালু দেওয়া আছে, আর এখানে রেজিস্ট্যান্স এর ভ্যালু দেওয়া আছে। মানে এই সার্কিটের মধ্যে দিয়ে তার কারেন্ট বের করতে বলা হয়েছে, আর প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে ইন্ডিভিজুয়াল কারেন্ট বের করতে বলা হয়েছে। সো যদি ওয়াইটি করি, ওয়াইটি ইজ ইকুয়াল টু y1 প্লাস y2 প্লাস y3। সো জি অ্যাঙ্গেল 0, এটা যেহেতু ইন্ডাক্টর, সো বিএল অ্যাঙ্গেল, বিএল যখন লিখবো মানে সাসেপ্টেন্স আকারে লিখলে অ্যাঙ্গেল হয়ে যাবে -90 ডিগ্রি, আর এক্সএল আকারে যদি লিখতাম অ্যাঙ্গেল হয়ে যেত +90 ডিগ্রি। এখানে হচ্ছে বিসি অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো জি মানে কি 1/r, সো 1/r এর ভ্যালু বসাতে হবে। বিএল হচ্ছে 1/xl, এখানে এক্সএল এর ভ্যালু বসাতে হবে, আর বিসি হচ্ছে 1/xc। সো এক্সি এর ভ্যালু এখানে বসাতে হবে। এই তিনটার ভ্যালু বসালেই আমার ওয়াইটির ভ্যালু পাওয়া যাবে। সো আমি এখন ওই তিনজনের ভ্যালু 1/r, 1/xl, 1/xc এর ভ্যালু বসালে এরকম আসবে। সেটাকে পোলার ফরম্যাটে নিয়ে গেলাম। পোলার ফরম্যাটে নিয়ে যাওয়ার পরে ওয়াইটির ভ্যালু যখন চলে আসবে, সো জেডটি বের করা অনেক সোজা। জেডটি ইজ ইকুয়াল টু 1/yt। আর কেউ বলতে পারে যে মিস এইটা না করে সরাসরি জেডটি করলেও তো হবে, এটাও হবে। আপনারা জাস্ট জেডটি বের করার সময় ওগুলাকে 1/z1 প্লাস 1/z2 প্লাস 1/z3 আকারে করে নিলেই হবে। আলটিমেটলি এটাই করা হয়েছে, 1/z2, 1/z3, 1/z1। কেউ যদি উপরে এটাই এই লাইন লিখে ডিরেক্ট এটা করেন তাতেও কোনো সমস্যা নেই। যেহেতু প্যারালাল সার্কিট তাই সব জায়গায় অ্যাডমিটেন্স ধরে করে, সো আমি এখানে অ্যাডমিটেন্স ধরেই দেখাই। সো জেডটি ইজ ইকুয়াল টু 1/yt। জেডটি বের হয়ে গেলে আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই জেডটি, অর্থাৎ টোটাল জেড যেটা, টোটাল আই বের করে ফেললাম। সো আই আর ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। এখানে জি লিখছে কারণ 1/r ইজ ইকুয়াল টু হচ্ছে কেজি, সো দ্যাটস ওয়াই ভিজি লিখছে। আবার আই এল ইজ ইকুয়াল টু হওয়ার কথা ভি ডিভাইডেড বাই এক্স এল, যেহেতু 1/xl ইজ ইকুয়াল টু বিএল, সো এখানে ভি ইন্টু বিএল লিখছে। আবার আইসি যদি করি তাহলে ভি ডিভাইডেড বাই এক্সসি হওয়ার কথা, যেহেতু 1/xc ইজ ইকুয়াল টু বিসি, সো দ্যাটস ওয়াই এখানে বিসি লিখছে। আর টোটাল কারেন্ট যদি আমরা, টোটাল কারেন্ট তো আমরা এইভাবে বের করেই আসছি যে ভি ডিভাইডেড বাই জেডটি। আরেকভাবেও বের করা যায়, আমরা জানি এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। সো যেই তিনটা কারেন্ট পেলাম এই তিনটা কারেন্ট যদি যোগ করি তাতেও হবে। আর এখানে টোটাল পাওয়ার পি ইজ ইকুয়াল টু ভি আই কস থিটা, আর কস থিটা ইজ ইকুয়াল টু এখানে 0.6 ল্যাগিং লেখার অর্থ হচ্ছে মেবি কারেন্ট ভোল্টেজকে ল্যাগ করতেছে। জেড এর অ্যাঙ্গেল কত? জেড এর অ্যাঙ্গেল যেহেতু পজিটিভ, দ্যাট মিনস কারেন্ট ল্যাগ করতেছে, কারণ জেড এর অ্যাঙ্গেল সবসময় ভোল্টেজকে ডিফাইন করে, অর্থাৎ ভোল্টেজ লিড না ল্যাগ সেটা ডিফাইন করে। ইম্পিডেন্সের অ্যাঙ্গেল, যেহেতু ইম্পিডেন্সের অ্যাঙ্গেল পজিটিভ, দ্যাট মিনস ভোল্টেজ লিড করতেছে, কারেন্ট ল্যাগ করতেছে। সো দ্যাটস ওয়াই পাওয়ার ফ্যাক্টরের পাশে ল্যাগিং লেখা।
আচ্ছা, এখানে এটাও আগের মতোই, একটা হচ্ছে এখানে রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর দেওয়া, আর এখানে হ্যাঁ রেজিস্ট্যান্স। একটু লাস্ট ম্যাথটা, একটু লাস্টের পার্টে তুলে ধরতে হবে। হ্যাঁ দেখেন। ঠিক আছে। আচ্ছা, এখন এই ম্যাথটা যদি একটু আমরা দেখি, তাহলে এখানে দুইটা ব্রাঞ্চ আছে। একটা ব্রাঞ্চে হচ্ছে আর আর ইন্ডাক্টর, আর একটা ব্রাঞ্চ হচ্ছে আর আর ক্যাপাসিটর। তো এই ব্রাঞ্চটাকে যদি আমরা ধরি Z1 আর এই ব্রাঞ্চটাকে যদি আমরা ধরি Z2, তাহলে Z1 ইজ ইকুয়াল টু হচ্ছে 6 প্লাস J8, তাহলে Y1 ইজ ইকুয়াল টু 1 বাই Z1 যেহেতু, সো Y1 বের করে নিলাম, এখানে এটা G এর ভ্যালু আর এটা হচ্ছে B এর ভ্যালু। Z2 is equal to হচ্ছে 4 minus J3 যেহেতু ক্যাপাসিটর, so that's why 4 minus J3, so Y2 is equal to 1 by Z2, so Y is equal to Y1 plus Y2। এটাকে যদি আপনি আগে আমি যেই ম্যাথ গুলা যেমন সলভ করছি, এটা করকরানের বইয়ের ম্যাথ, এই যে ব্লু কালি দিয়ে যেগুলা করা, যেগুলা গ্রিন কালি দিয়ে করা ওগুলা হচ্ছে বস্টেডের বইয়ের ম্যাথ, আর যেগুলো ব্লু কালি দিয়ে করা ওগুলো করকরানের বইয়ের ম্যাথ। এক একজন এক এক ভাবে সলভ করছে। আপনারা যেটা করবেন, একটা নির্দিষ্ট ফরম্যাট আপনাদের নিজেদের জন্য মাথায় নিয়ে রাখবেন। যেমন কেউ যদি এই বয়েস্টেড এর ফরম্যাটে ম্যাথ করতে চান, তাহলে প্রত্যেকটা ম্যাথ কিন্তু বয়েস্টেড এর ফর্মেই শিখতে হবে। আপনি যদি এরকম একবার করকরান একবার বয়েস্টেড করেন, তাহলে হয়তো আপনাদের জন্য প্রবলেম হইতে পারে, পরীক্ষার সময় একটু মাথায় হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ম্যাথস গুলাও যখন আপনারা করবেন করকরানের বই, তখন যদি আগের মতো করে করেন যে টোটাল ওয়াই বের করার পরে তারপরে জেড ইজ ইকুয়াল টু 1/y করে তারপরে I1 I2 এইভাবে বের করেন, তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনারা যে কোনো একটা ফরম্যাট ধরে তারপরে করতে পারেন। এটা জাস্ট সিম্পলি প্যারালাল সার্কিটের স্লাইড ছিল। আর এখন যদি আমরা কম্বিনেশন গুলাতে যাই, অর্থাৎ সিরিজ প্যারালাল নেটওয়ার্ক, এই যে গ্রিন কালারের যেগুলো, এগুলো বস্টেড এর, অ্যাকচুয়ালি আপনাদেরকে এই কম্বিনেশন গুলা মানে এই ম্যাথস গুলা সার্কিট গুলা অ্যাকচুয়ালি ইয়া করতে হবে, মানে বই টই দেখে একটু সলভ করতে হবে। হুবহু সেম ম্যাথস খুব রেয়ারলি আসে। আমি যেগুলা করাই দিচ্ছি আপনাদেরকে ওগুলা করাইলে মোটামুটি হবে। যদি কিছু এক্সট্রা করতে হয় আপনাদের, ওইটা আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে ইনশাল্লাহ, নেক্সট উইকে মনে হয় আপনাদের লাস্ট ক্লাস, আমি লাস্ট ক্লাস আপনাদেরকে সাজেশনে বলে দিব কেমনে কি করতে হবে। আচ্ছা, এখানে সিরিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশন দেখানো হয়েছে। সো এই পোর্শনটাকে আমি ধরছি হচ্ছে কি Z1, আর এই যে প্যারালাল পোর্শনটা এটাকে ধরছি হচ্ছে Z2। সো Z1 আমার টোটাল Z যদি এখান থেকে বের করতে চাই, তাহলে আমার Z1 প্লাস Z2 হবে। সো প্লাস Z2 যেটা, এই Z2টাকে আমার আগে সলভ করে নিতে হবে, অর্থাৎ এই প্যারালালটাকে আগে একটু কাজ করে সিরিজ করে নিতে হবে। সেখানে প্যারালাল ব্রাঞ্চ হচ্ছে একটা ক্যাপাসিটর আর একটা ইন্ডাক্টর, অর্থাৎ ZC আর ZL হচ্ছে প্যারালাল। সো দুইটা প্যারালালে যেহেতু, সো আমি জাস্ট দুইজনকে প্যারালালে ফেলাই দিচ্ছি, অর্থাৎ ZC ইন্টু ZL ডিভাইডেড বাই ZC প্লাস ZL। আমি ডিরেক্ট প্যারালালের যেটা ওটাকে এখানে বসাই দিছি আর কি। 1 বাই, জিনিসটা অ্যাকচুয়ালি এরকম হইতো 1/Z2 ইজ ইকুয়াল টু 1/ZC প্লাস 1/ZL। সো আলটিমেটলি Z2 কে যদি আমি উল্টাই দেই, তাহলে এটা হয়ে যাইতে হচ্ছে ZC ZL, এগুলো আপনারা এখন জানেন, ডিসি সার্কিটে সলভ করে আসছে, ZC প্লাস ZL। ওটাকেই আমি ডিরেক্ট করে দিছি, কারণ বারবার এটা করার তো দরকার নেই আমার। সো দ্যাটস ওয়াই আমি এখন ওটাকে ডিরেক্ট করে দিছি। সো ZC আর ZL কে প্যারালাল করলে যেটা হবে, ওটাই অ্যাকচুয়ালি এই জায়গার অংশটুকু। এটাকে আমি সলভ করে এই প্যারালাল ব্রাঞ্চটাকে সলভ করে এখন এটাকে একটা জিনিসে নিয়ে আসছি। সো একটা যে জিনিস আসবে ওটা এখন এই Z1 এর সাথে তাহলে সিরিজে হয়ে গেল। তো জাস্ট এখন এই ZT টাকে যোগ করলেই হবে। সো ZT ইজ ইকুয়াল টু Z1 প্লাস Z2। সো টোটাল কারেন্ট যদি আমি এখান থেকে বের করতে চাই, জাস্ট আমার V ডিভাইডেড বাই ZT করলেই হবে। সো IS ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই ZT, এই যে V ডিভাইডেড বাই ZT করলাম। VR আর VC যদি বের করতে চাই, তাহলে VR যেহেতু সিরিজ সার্কিট হয়ে গেল এখন, সো কারেন্ট সেম, সো VR ইজ ইকুয়াল টু IS Z1 আর VC ইজ ইকুয়াল টু, এই ব্রাঞ্চের ক্ষেত্রে তো ভোল্টেজ ড্রপ সেম প্যারালাল যেহেতু, তো এখানে যেই ভোল্টেজ ড্রপ এখানে সেই ভোল্টেজ ড্রপই হবে। সো VC যদি বের করি, তাহলে VC ইজ ইকুয়াল টু IS Z2, আর আইসি যদি বের করি তাহলে ভিসি ডিভাইডেড বাই জেডসি। পাওয়ার যদি বের করি তাহলে ভিআই কস থিটা বা আই স্কোয়ার আর, যে যেটা দিয়ে বের করতে চাই কোনো সমস্যা নেই, একই ভ্যালু আসে। আমি ভিআই কস থিটা দিয়েও বের করে দেখাই দিচ্ছি, আর এখানে আই স্কোয়ার আর দিয়েও বের করে দেখাই দিচ্ছি। আর কস থিটা ইজ ইকুয়াল টু থিটা সবসময় জেড এর অ্যাঙ্গেল। সো জেড এর অ্যাঙ্গেল বলতে জেড টি মানে টোটাল জেড এর অ্যাঙ্গেল। টোটাল জেড এর অ্যাঙ্গেল এখানে নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে ভোল্টেজ ল্যাগ করতেছে।
সো দ্যাটস ওয়াই পাওয়ার ফ্যাক্টর লিডিং হওয়ার কথা। সো যে এখানে পাওয়ার ফ্যাক্টর লিডিং, কারণ ভোল্টেজ ল্যাগ করলে কারেন্ট অবশ্যই লিড করতেছে, সো দ্যাটস ওয়াই পাওয়ার ফ্যাক্টর লিডিং। সিমিলারলি এই ম্যাথস গুলো এখন আপনারা নিজেরাই পারবেন, এটাকে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে সলভ করতে বলছে। আমার এই খাতা দেখার প্যারালালি আপনারা বয়েস্টেডে এই ম্যাথস গুলার এগেনস্টে কিন্তু কোশ্চেন দেওয়া থাকে যে এটাকে এইভাবে সলভ করো, এটাকে এইভাবে সলভ করো। আমি এখানে এত কোশ্চেন লিখি নাই, যেহেতু আমি হ্যান্ড সলভ করে দিছি আপনাদেরকে। আপনারা অবশ্যই ম্যাথস গুলা করার সময় বয়েস্টেডের বইটা খুলে একবার দেখবেন, কারণ বয়েস্টেডের ম্যাথে এই ম্যাথস গুলার এগেনস্টে কোশ্চেন বলা আছে যে কি কি বের করতে হবে। সো ডিরেক্ট এই ম্যাথ দেখলে তো আর আপনারা বুঝবেন না যে এটা থেকে আসলে কি বের করতে বলা হয়েছে, আরো কি কি বের করতে বলা হবে। যেমন বয়েস্টেডের বইয়ে এই ম্যাথটার ক্ষেত্রে কিন্তু বলা আছে যে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে ম্যাথটা সলভ করে। তো এই ব্রাঞ্চটাকে আমি ধরছি হচ্ছে Z1 অর্থাৎ R প্লাস JXL, আর এই ব্রাঞ্চটাকে ধরছি হচ্ছে কি Z2। এখানে কোনো R নাই, সো সিম্পলি মাইনাস JXC। I1 যদি বের করতে চাই, আমরা জানি কারেন্ট ডিভাইডার রুলের ক্ষেত্রে যেই ব্রাঞ্চেরটা বের করতে চাই তার অপোজিটটার ইম্পিডেন্স ইনটু টোটাল কারেন্ট ডিভাইডেড বাই এই দুইটার যোগফল আর কি, Z1 প্লাস Z2 মানে টোটাল ইম্পিডেন্স যেটা। সো I1 যেহেতু বের করতে চাচ্ছি, সো Z2 মানে এইটা ইনটু I ডিভাইডেড বাই Z1 প্লাস Z2, এটা হচ্ছে Z1 আর এটা হচ্ছে Z2। সিমিলারলি I2 যদি বের করতে চাই তখন হয়ে যাবে হচ্ছে Z1 ইনটু I ডিভাইডেড বাই Z1 প্লাস Z2। সো এই যে I1 যখন বের করব, তখন তো Z2 ইনটু I, আর I2 যখন বের করব তখন Z1 ইনটু I। আর টোটাল কারেন্ট যদি বের করতে চাই, অনেক সময় বলে যে KCL প্রুফ করে দেখাও। সো এই দুই ব্রাঞ্চে এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, সো I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে I। এগুলা বয়েস্টেডের বইয়ের ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ এখানে সলভ করা আছে, আপনাদেরকে একটু দেখে দেখে এগুলা প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো ওই সিম্পল সিরিজ প্যারালাল সার্কিট আপনারা ডিসি সার্কিটের ক্ষেত্রে যে সলভ করছেন সেম ওই ম্যাথস গুলাই, শুধু ডিফারেন্স একটাই যে এখানে ওই R প্লাস JXC, R প্লাস JXL এই টার্মস গুলা থাকে, আর বাকিতে এই টার্মস গুলা থাকে না। যেমন এই ম্যাথটা সলভ করতে বলা হয়েছে, এই ম্যাথকে আমি একটু ছোট করে নিছি। এখানে একটা কারেন্ট সোর্স হচ্ছে উপরের দিকে, একটা কারেন্ট সোর্স হচ্ছে নিচের দিকে, মানে একজন আরেকজনের অপোজিটে। সো আমি টোটাল এই সার্কিটের যেই কারেন্ট সেটা IT ইজ ইকুয়াল টু I1 মাইনাস I2 করে নিছি। সো I1 মাইনাস I2 করলে টোটাল যেই কারেন্টটা সেটা পাওয়া যাবে, এটা হচ্ছে গিয়ে টোটাল কারেন্ট। এরপরে এখানে Z1 ক্যালকুলেট করে নিছি এই দুইটা ব্রাঞ্চের মধ্যে। আপনারা এই ম্যাথস গুলা দেখলেই বুঝবেন, এগুলা পুরাটা আমি ভাঙাই দিছি। আমি করানো ম্যাথস গুলা বারবার মুখে আসলে এগুলা বলে কোনো লাভ হচ্ছে না। একটা দুইটা ম্যাথস আসলে ক্লাসে করাইলে তো আর এত ম্যাথস আপনাদেরকে দেখাইতাম না, একটা দুইটা ম্যাথস করাই দিতাম, বাকিগুলো আপনাদের সলভ করতে হতো। এখন যেহেতু অনলাইনে চলে আসছি তাই আপনাদেরকে ম্যাথস গুলো সলভ করে দেওয়া যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এখানে প্রচুর ম্যাথস আছে। আচ্ছা, যেই ম্যাথসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এইটা। এই ম্যাথসটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। আপনাদের পরীক্ষার সময় দেখবেন এই ম্যাথসটা আসে প্রায় সময়, প্রায় কোশ্চেনে এই ম্যাথসটা আমি দেই। সো এই ম্যাথসটা, এটা করকোরানের বইয়ের ম্যাথস, ব্লু কালার দিয়ে করা, দেখতেই পাচ্ছেন। করকোরান আমি এখানে ম্যাথসটা যতটুকু করে রাখছি, করকোরানের বই এখানে আরেকটু পার্ট আছে। এখানে আমি হচ্ছে ভোল্টেজ পর্যন্ত করে রাখছি, করকোরানের বই এটার পাওয়ারের একটা অংশ আছে, এই কারেন্ট পর্যন্ত আমি বের করে দিচ্ছি আপনাদেরকে। করকোরানের বই এটাতে পাওয়ারের একটা অংশ আছে, যে পাওয়ার বের করো ওই অংশটা করকোরানের বইয়ের থেকে আপনারা একটু দেখে নিয়েন। করকোরানের বই এটা পুরাটাই করে দেওয়া আছে, হয়তো এত ভাঙাই করে দেওয়া নাই, বইয়ে যেভাবে থাকে আর কি অল্প করে করে দেওয়া। আমি পুরাটাই এখানে ভেঙে ভেঙে করে দিছি আপনাদেরকে। এরপরে আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে এটার পাওয়ার বের করতে বলা হয়েছে এই প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে। সো ওই পাওয়ারের অংশটা আপনারা করকোরানের বই থেকে দেখে নেবেন। এখানে সিরিজ প্যারালাল কম্বিনেশন আছে, যেমন এই দুইটা ব্রাঞ্চ হচ্ছে প্যারালাল কম্বিনেশন আছে, এই দুইজনের সাথে এই মাঝখানের যে EF ব্রাঞ্চটা ওটাকে সিরিজ কম্বিনেশন আছে। সো দ্যাটস ওয়াই এটাকে অ্যাকচুয়ালি সিরিজ প্যারালাল আগে সলভ করে নিতে হবে। এইটুকুর ইম্পিডেন্স আমি ধরছি হচ্ছে ZEF, এইটুকুর ইম্পিডেন্স হচ্ছে কি ZAB, এইটুকুর ইম্পিডেন্স হচ্ছে কি ZCD। তো যদি করি তাইলে ফার্স্টে সুবিধা হচ্ছে এটাকে আগে ওয়াই কনভার্ট করে নিই, অর্থাৎ অ্যাডমিটেন্সে নিয়ে গেলে কি হয়, যোগ করতে হয়, 1/1/r করতে হয় না। সো YAB ইজ ইকুয়াল টু 1/ZAB, YCD ইজ ইকুয়াল টু 1/ZCD। এদেরকে 1/1 করার অর্থ হচ্ছে, তাহলে আমি এই মাঝখানের এদেরকে যদি আমি দুইজনকে প্যারালালে সলভ করে সিরিজ করে দিতে পারি, অর্থাৎ এখানে একটা সিরিজ ব্রাঞ্চে নিয়ে আসতে পারি, তাহলে আমার এই পুরা সার্কিটটা কিন্তু একটা সিম্পল সিরিজ সার্কিট হয়ে যাবে। খেয়াল করেন, এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ কিন্তু আমার প্যারালালে আছে, সেই দুজনকে যদি আমি সলভ করে সিরিজে নিয়ে আসি
তাহলে এটা জাস্ট একটা সিম্পল আরএলসি সার্কিট হয়ে যাবে, মানে একটা সিম্পল সিরিজ সার্কিট হয়ে যাবে পুরাটা। সো এটাই হচ্ছে আমার কাজ। সো আমি ফার্স্টে এই দুইটা ব্রাঞ্চকে যেটা করতেছি ওয়াই-এবি আর ওয়াই-সিডি করে নিছি। সো ওয়াই-এফ-জি অর্থাৎ এটা ছিল হচ্ছে ওয়াই-এবি, এটা ছিল হচ্ছে ওয়াই-সিডি। এখন যেটা সলভ করব ওটা অবশ্যই এরকম সিরিজে থাকবে উপরের ব্রাঞ্চটার সাথে। সো দ্যাটস ওটাকে লিখছি আমি ওয়াই-এফ-জি। সো ওয়াই-এফ-জি ইজ ইকুয়াল টু ওয়াই-এবি প্লাস ওয়াই-সিডি। সো ওয়াই-এবি প্লাস ওয়াই-সিডি যদি করে নিই, তাহলে এখন এই ওয়াই-এফ-জি যেটা, ওটার আমি ফার্স্টে জেড বের করে নিব, কারণ আমি জেড বের করে নিলে এই পাশের যেই জেড-ই-এফ আছে ওটার সাথে আমি যোগ করতে পারবো, সিম্পল একটা সিরিজ সার্কিটের মতো। সো এই যে জেড-এফ-জি বের করে নিলাম 1/y ওয়াই-এফ-জি। সো এখন আমার এই যে টোটাল, এটা হচ্ছে ই আর এই লাস্টের প্রান্তটা হচ্ছে জি। তাহলে জেড-ই-জি কি হবে? জেড-ই-জি হবে জেড-ই-এফ প্লাস হচ্ছে জেড-এফ-জি। অর্থাৎ কি জেড-ই-এফ কতটুকু? আমার জেড-ই-এফ হচ্ছে আমার এতটুকু, এখান থেকে এই পর্যন্ত। আর তারপরে জেড-এফ-জি হচ্ছে আমার এই যে এখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ এই পুরা টার্মিনালের জন্য আমি ইম্পিডেন্স সলভ করে নিলে আমি খুব ইজিলি কারেন্ট বের করতে পারবো। এটাই হচ্ছে কি আমার কাজ। সো জেড-ই-জি যদি বের করে নিই, জেড-ই-জি বের করে নিলে পুরো সার্কিটের মধ্যে কি পরিমাণে কারেন্ট সেটা বের করতে পারবো। সো আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই জেড-ই-জি। তাহলে পুরো সার্কিটের জন্য কারেন্ট বের করে ফেললাম। পুরো সার্কিটের যদি কারেন্ট জানা থাকে তাহলে পাওয়ার বের করা যাবে। পাওয়ার ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা, আর পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কস থিটা। এখন প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য যেটা বলছে যে ভোল্টেজ ড্রপটা বের করতে। সো VEF ইজ ইকুয়াল টু আই ইন্টু জেডিএফ, যেহেতু এটা এখন সিরিজ লাইনে চলে আসছে, মানে আই জেডিএফ এর মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট আই যাচ্ছে। এই যে জেডইএফ এটার মধ্যে দিয়ে কিন্তু সার্কিটের মেইন কারেন্ট আই যে সে যাবে, এরপরে সে জেড-এবি আর জেড-সিডির মধ্যে দিয়ে যাওয়ার সময় অ্যাকচুয়ালি ভাগ হয়ে যাবে। তো VEF বের করা ইজি। VEF ইজ ইকুয়াল টু আই ইন্টু জেডিএফ। এখন ভি মাইনাস VEF মাইনাস VFG ইজ ইকুয়াল টু 0। এটা করার অর্থ কি? এটা করার অর্থ হচ্ছে, এটাকে একটু ছোট করি, আরেকটু ছোট করি। আচ্ছা হ্যাঁ, এই জায়গাটা যদি একটু খেয়াল করেন, এটা হচ্ছে কি আমাদের ভি। সো যদি আমি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ। সো এই জায়গার ভোল্টেজ যদি হয় VEF আর এই জায়গার ভোল্টেজ বের করতেছি VFG, তাহলে আমি এখানে কি লিখবো? ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ, মানে V মাইনাস VEF মাইনাস VFG ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো এখান থেকে আমি যেহেতু VF অলরেডি বের করে আনছি, বিটা দেওয়া আছে 100, তো এখান থেকে VFG বের করবো। VFG বের করলে একটা সুবিধা হবে কি দেখেন, এই ব্রাঞ্চটা আর এই পাশের দুইটা ব্রাঞ্চ একজন একজনের সাথে প্যারালালে। সো দ্যাটস ওয়াই আমার VFG যে ড্রপ হবে, আমার VAB এরও সেম ড্রপ হবে, আমার VCD এরও সেম ড্রপ হবে। কারেন্ট ডিফারেন্ট হতে পারে, বাট এই দুইজনের এগেইনস্টে আমার ভোল্টেজ ড্রপ সেম হবে। সো যদি ভোল্টেজ ড্রপ বের করে ফেলতে পারি, তাহলে আমার কারেন্ট বের করাও অনেক ইজি হয়ে যাবে। আমি ওই কাজটা এখানে করছি, দেখেন এই যে VAB ইজ ইকুয়াল টু VCD is equal to VFG. So V minus VEF. So এখান থেকে VFG বের করে নিলাম I into ZFG. So ZFG যদি বের করে নেই, তাহলে ZFG is equal to 1 by ZFG, ZED বের করা যাবে। এখানে প্রত্যেকটা জিনিস করা আছে অ্যাকচুয়ালি। সো ZFG যদি বের করে নিই, তাহলে এখান থেকে সিম্পলি IAB বের করা যাবে। IAB ইজ ইকুয়াল টু VFG। এখন ওই দুইটা পাশাপাশি প্যারালাল ব্রাঞ্চের জন্য এখন ভোল্টেজ ড্রপ যদি সেম হয়ে যায়, তাহলে তাদের জন্য আমি কি করতে পারবো? আমার IAB আর ICD বের করা যাবে। এখানে জিনিসগুলো যেটা বের করতে বলা হয়েছিল, প্রত্যেকটার জন্য ভোল্টেজ ড্রপ, তাদের কারেন্ট আর পাওয়ার বের করতে বলা হয়েছে। এটাই আমাদের সিরিজ প্যারালালের লাস্ট ম্যাথটা। অ্যাকচুয়ালি করকুরানের বই বেশি ম্যাথ নেই, এই একটা ম্যাথই আছে করকুরানের বইয়ে। এখানে লাস্টের একটা কোশ্চেন আছে যে পাওয়ার বের করো। সো আপনারা কিন্তু অবশ্যই ওই পাওয়ার বের করার অংশটা করে নিবেন। আর আমার খাতার যেই ম্যাথসই করেন না কেন, অবশ্যই মেক শিওর আপনি ওটা বইয়ে দেখতেছেন ম্যাথটা। এইভাবে খাতার ম্যাথ দেখে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিছু বোঝা যায় না। সো দ্যাটস ওয়াই কিন্তু এটা একটা সমস্যা। ঠিক আছে, এই পর্যন্ত ছিল আপনাদের হচ্ছে গিয়ে সিরিজ প্যারালাল সার্কিট অ্যানালাইসিস। আচ্ছা, আর আরেকটা যেটা দেখানোর, ওগুলো সার্কিট অ্যানালাইসিস, এগুলো সবই সার্কিট অ্যানালাইসিস আছে যেগুলো দেখাবো। আচ্ছা, আপনাদের হচ্ছে আপনারা মনে হয় ডিসি সার্কিটের জন্য করছেন, সেগুলো হচ্ছে কি ওই যে কি বের করা নেটওয়ার্ক অ্যানালাইসিস। নেটওয়ার্ক অ্যানালাইসিস যেমন
থেভেনিন, নর্টন, সুপারপজিশন। এখন থেভেনিন, নর্টন, সুপারপজিশন এই ম্যাথস গুলা যেখান থেকে করবেন সেটা হচ্ছে আমি যেখান থেকে আপনাদেরকে করাচ্ছি এই ম্যাথস গুলা, সেগুলো হচ্ছে কি আলেকজান্ডারের বই থেকে করাচ্ছি। এই নেটওয়ার্ক অ্যানালাইসিস যেটা, এটা আপনারা আলেকজান্ডার বই থেকে করবেন, বলে দিচ্ছি, সবাই একটু মনে রাখেন। আপনাদের কিন্তু এই জিনিসগুলাই 10 তারিখে মেবি আপনাদের নেক্সট বৃহস্পতিবার মেবি আপনাদের সিটি, সো আপনাদের নেক্সট বৃহস্পতিবার সিটিতে থাকবে হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিট আর এই নেটওয়ার্ক অ্যানালাইসিস গুলো, শুধুমাত্র সার্কিট সলভিং গুলো আর কি আপনাদের থাকবে, কোনো থিওরির কিছু পড়বেন না। আমি মাঝখানে মাঝখানে হয়তো কিছু থিওরিটিক্যাল জিনিস দেখাইছি যে সার্কিট সলভ করার পদ্ধতি, তারপরে হচ্ছে মাঝখানে কিছু থিওরিটিক্যাল জিনিস যদি পড়াই থাকে ওগুলা কিন্তু কিছু দেখবেন না। আপনাদের নেক্সট সিরিজে থাকবে শুধুমাত্র সার্কিট সলভিং, সার্কিট সলভ করা, ঠিক আছে? তো এটা মাথায় রাখেন। এখানে যেমন এইটা একটা সার্কিট দেওয়া আছে, এগুলো আলেকজান্ডারের বইয়ের ম্যাথ, মানে সাদেকুর বইয়ের ম্যাথ, এবং এই ম্যাথস গুলা দেখেন আমি বলছি যে ফাইন্ড কারেন্ট আই ইন দি সার্কিট, বাট আপনাদের কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা যখন আসবে তখন বলা থাকবে যে এই ম্যাথটাকে ডেল্টা ওয়াই দিয়ে সলভ করে তারপরে কারেন্ট আই বের করো। যেমন এই ব্রাঞ্চটা যদি আপনারা খেয়াল করেন, এই যে এ বি সি, এ বি বি সি সি এ, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি একটা এরকম ডেল্টা কম্বিনেশনের মতো আছে, এটাকে ফার্স্টে ওয়াই কম্বিনেশনে সলভ করে তারপরে এর মধ্যে দিয়ে আমাদের কারেন্টটা বের করতে হবে। সো ওয়াই ডেল্টা আপনাদেরকে নতুন করে এখন অবশ্যই শিখাবো না। ডিসি সার্কিটে নর্টন কেমনে সলভ করে, থেভেনিন কেমনে সলভ করে, সুপার মেশ, সুপার নোড, এগুলো অলরেডি আপনারা সলভ করে আসছেন। সো এখানে জাস্ট আমি ম্যাথস গুলা করে দিছি, জাস্ট একটু দেখাবো যে কেমনে এগুলা সলভিং করছি। যেমন ওয়াই এ বি বি সি সি এ, যেহেতু এই ব্রাঞ্চটার মধ্যে দিয়ে আমাদেরকে ফার্স্টে ওয়াই সলভ করে তারপরে কারেন্ট বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমার ওয়াই মানে যেটা করি আমরা আর কি জেড এ এন বি এন, মানে আমার এ এন বি এন আর সি এন আকারে আনতে হবে এটাকে, মানে আমরা ওয়াই কানেকশনে যেটা দেখি যে একটা নিউট্রাল থাকে আর তিনটা ফেজ থাকে, অর্থাৎ এ বি সি আর থাকে হচ্ছে মাঝখানে নিউট্রাল এন। সো আমার এ এন বি এন সি এন আকারে যদি আনতে চাই তাহলে আমাদের রুলস আর লস গুলা কি ছিল? আমার জেড এ এন হচ্ছে জেড বি সি ডিভাইডেড বাই, মানে আপনারা যেটা পড়ছেন রেজিস্ট্যান্স দিয়ে পড়ছিলেন যে আর বি এন ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আর বি আর সি ডিভাইডেড বাই, এভাবে পড়ছিলেন। এখন ওগুলার জায়গায় জাস্ট জেড ইউজ হবে। আগে যেসব জায়গায় রেজিস্ট্যান্স ছিল এখন ওইসব জায়গায় জাস্ট আমরা ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করতেছি, আর কিছুই না। সো জেড বি জেড সি ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি। এখন জেড এ জেড বি গুলা কোনগুলা? এ বির ভিতরে যেটা থাকে ওটা হচ্ছে কি জেড সি, বিসির ভিতরে যেটা থাকে ওটা জেড এ, আর এসির ভিতরে যেটা থাকে ওটা হচ্ছে জেড বি। জাস্ট এই ডেল্টা ওয়াই কনভার্সনের যেই সূত্রগুলা ওগুলাতে জাস্ট আমি জেড বি জেড সি বসায় জেড এ এন জেড বি এন আর জেড সি এন বের করলাম। তো যদি বের করি তাহলে এখন দেখেন আমার এ এন বি এন সি এন এর অবস্থা কি দাঁড়ায়। এখানে এ ছিল, বি ছিল, সি ছিল, এ বি সি কোথায় কোথায় ছিল যদি একটু দেখি। আসলে এই যে ছিল আমার এই টার্মিনালে এ, আমার এই টার্মিনালে ছিল হচ্ছে কি বি, এই ডট গুলো যদি খেয়াল করি এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি আর এটা হচ্ছে আমার সি। তো এদেরকে আমার এ এন বি এন আর সি এন আকার আনতে হবে, মানে প্রত্যেকজন একটা কমন পয়েন্টে আসবে, নিউট্রাল পয়েন্ট এন, আর তাদের মাঝে ওই ইম্পিডেন্স গুলা থাকবে আর কি, যেগুলো আমরা জেড এন বি এন সি এন বের করছি। তো ওই কাজটাই এখন করব, জাস্ট জেড এ এন জেড বি এন আর জেড সি এন করে দিব। সো ওটাই এখন আমি নিচে গিয়ে কিন্তু করছি, দেখেন জেড এ এন বি এন, এই যে যেভাবে ড্র করলাম জিনিসটা দেখেন ওইভাবেই কিন্তু পুরো প্লেস হয়ে গেছে, অর্থাৎ জেড এ এন বি এন সি এন বের করছি। তো জিনিসটা আসলে কি করলাম, আমার এ বি আর সি টার্মিনালটা আগে যেখানে ছিল সেখানেই রাখছি, জাস্ট জেড এ এন আর জেড বি এন আর জেড সি এন আকার রাখছি। এন হচ্ছে তাদের নিউট্রাল পয়েন্ট, আর জেড এ এন হচ্ছে এ এন এর মাঝের ইম্পিডেন্সটা, বি এন হচ্ছে বি এন এর মাঝের ইম্পিডেন্সটা, সি এন হচ্ছে সি এন এর মাঝের ইম্পিডেন্সটা। এখন আমি যদি এখানে সিরিজ কম্বিনেশন জিনিসটা দেখি তাহলে দেখেন আমার এখানে একটা পাওয়ার সোর্স ছিল না, কি ছিল, যেখানে ভোল্টেজ ভোল্টেজ সোর্স একটা ছিল উপরে নাকি? আমি তো কোনো ভোল্টেজ সোর্স দেখি নাই, না কোনো ভোল্টেজ সোর্স ছিল না, এটা এটা হচ্ছে ক্যাপাসিটর ক্যাপাসিটর, হ্যাঁ এটা ইন্ডাক্টর আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স ছিল, ভোল্টেজ সোর্স ছিল না। আচ্ছা, তাহলে এখন জিনিসটা খেয়াল করেন যে আমার এই দুইটা ব্রাঞ্চ যে অর্থাৎ জেড বি এন আর এখানে হচ্ছে মাইনাস জেড থ্রি, এইটুকু ব্রাঞ্চ, আর আমার এই পাশের জেড সি এন আর এইটুকু ব্রাঞ্চ, এরা দুইজন কিন্তু একজন আরেকজনের সাথে অ্যাকচুয়ালি প্যারালালে আছে। তারপরে আমি যদি এই দুজনকে প্যারালালে সলভ করে একটা সিরিজে নিয়ে আসতে পারি, ওই সিরিজের সাথে বাকিরা আবার সবাই সিরিজে আছে। সো ওই কাজটাই করে নিলাম, এই ব্রাঞ্চটাকে লিখতে পারবো জেড বি এন মাইনাস জেড থ্রি, এই যে জেড
bn মাইনাস z3, আর এই ব্রাঞ্চটাকে লিখতে পারবো zcn প্লাস j6 প্লাস হচ্ছে 8, কারণ এটা ইন্ডাক্টর, সো প্লাস j6 আর প্লাস হচ্ছে 8। সো দেখেন এদের মাঝখানে এই যে এই দুইটা দাগ দেওয়ার অর্থ হচ্ছে এরা প্যারালালে, আর এদের সাথে এই ZAN আর 12 ওহম যেটা এরা সিরিজে। এটাই হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্স। সো টোটাল ইম্পিডেন্সটা যদি আগে বের করে নেই তাহলে দাঁড়ায় কি, টোটাল ইম্পিডেন্স এই যে 12, এখানে ZAN এর ভ্যালু ছিল 1.6 প্লাস j 0.8, এখানে জাস্ট আমি এই ZAN BN CN এদের প্রত্যেকের ভ্যালু বসাই দিছি। ফার্স্টে প্যারালালের কাজ করতে হবে, তারপর সিরিজের কাজ করতে হবে। সো দ্যাটস ওয়াই আগে এই প্যারালালের কাজটা করে নিছি। সো Z1 দুইটা, এই দুইজন হচ্ছে কি আমার প্যারালালে আছে এই দুইজন, সো এত ইনটু এত ডিভাইডেড বাই এত প্লাস এত, প্যারালালে যেভাবে আমরা লিখি। এরপরে এই প্যারালালটা যখন করা শেষ হবে তখন গিয়ে আমি এই দুইজনের সাথে এই প্যারালালটাকে সিরিজে করছি, অর্থাৎ যোগ করছি। পুরো জিনিসটা আমি ক্যালকুলেটরে করছি, আর কিছুই না। আপনাদেরকেও ক্যালকুলেটরেই করতে হবে, পরীক্ষায় কিন্তু এই ম্যাথস গুলো আসবে, এগুলো অনেক বড়, মোটামুটি 5-6 পেজে কভার করে ফেলে। তো আমার যদি টোটাল ইম্পিডেন্স জেড বের হয়ে যায় তাহলে আই বের করা কোনো ব্যাপারই না। ভি ইজ ইকুয়াল টু আই জেড, সার্কিটের ভি দেওয়া আছে 50 ∠0, সো ভি ডিভাইডেড বাই জেড করলে আমি সার্কিটের জন্য তার টোটাল কারেন্ট আই বের করে ফেলতে পারবো। এটা গেল একটা ওয়াই ডেল্টা কনভার্সনের ম্যাথ। এরপর সিম্পলি যদি পরেরটাতে যাই, যে নোডাল অ্যানালাইসিস, পরীক্ষায় কিন্তু ম্যাথস গুলো আসলে আপনাদের বলে দেওয়া থাকবে আপনাকে কি নোডাল দিয়ে সলভ করতে হবে, নাকি আপনাকে মেশ দিয়ে সলভ করতে হবে, নাকি হচ্ছে আপনাকে কি দিয়ে সলভ করতে হবে, এটা বলে দেওয়া থাকবে। সো টেনশন নেওয়ার কারণ নাই যে আমি ম্যাথস দেখলে কিভাবে বুঝবো যেটা কি দিয়ে সলভ করবো। আপনাদেরকে যেই ম্যাথসই দেওয়া হোক ওগুলো আপনাদেরকে বলে দেওয়া থাকবে, যেটা সুপার পজিশনে সলভ করো বা এটা নোডালে সলভ করো। আমি যেই ম্যাথস গুলা এই খাতায় আপনাদেরকে করে দিচ্ছি এগুলা করবেন। আর প্লাস এই টপিকটার জন্য মানে শুধুমাত্র এই যে নোডাল সুপার মেশ মেশ এগুলা সলভের জন্য আপনারা অবশ্যই শুধুমাত্র আলেকজান্ডারের বইটা সলভ করলেই হবে, বলস্টেড বা অন্য কোনো কিছু করার দরকার নেই আপাতত। যদি লাগে ওটা আমি আপনাদেরকে জানাবো লাস্ট ক্লাসে যে অন্য কোনো বই থেকে করতে হবে না, কিন্তু আপাতত শুধুমাত্র এটা আলেকজান্ডারের বই থেকে করলেই হবে। আমার এখানে প্রত্যেকটা ম্যাথসই আলেকজান্ডারের বই থেকেই করা। আচ্ছা, এই সার্কিটটার জন্য এখানে দেখা যাচ্ছে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে 2ix, এই সার্কিটের জন্য ix বের করতে বলা হয়েছে। ix টা অ্যাকচুয়ালি এই জায়গা, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে, এখানে মনে হয় ঠিক মতো হয় নাই, কি নেই, এটা হচ্ছে ix, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে ix বের করতে বলা হয়েছে এবং নোডাল অ্যানালাইসিস দিয়ে সলভ করতে বলা হয়েছে। তো এই সার্কিটের নোড এখানে একটা v1 আর এখানে একটা যদি ধরি v2, তাইলে আমার সলভ হয়ে যাবে, আর বেশি চিন্তা করার দরকার নেই। এবার দেখি, আচ্ছা এখানে দেখেন তো এগুলা যেগুলা হেনরিতে আছে ওগুলাকে কিন্তু আমার ওহমে কনভার্ট করে নিতে হবে। সেখানে ওমেগা কোথা থেকে পাবো, এখানে ওমেগা পাবো হচ্ছে এখান থেকে, কারণ এটা হচ্ছে vm cos ওমেগা টি। সো এটা 20 হচ্ছে vm, আর cos ওমেগার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 4। সো দ্যাটস ওয়াই আমার যেটা করতে হবে, আমি বাকি যেগুলা হেনরি আর ফ্যারাডেতে আছে ওগুলা সবগুলাকে এক্সেল আর এক্সসি তে কনভার্ট করে নিব। সো 20 cos 40, 20 এটার কোনো অ্যাঙ্গেল নাই, সো অ্যাঙ্গেল 0, যেখানে ওমেগা ইজ ইকুয়াল টু 4। আর এখানে 1 হেনরি, অর্থাৎ যে ওমেগা এল যদি করেন, ওমেগার ভ্যালু যেহেতু 4, সো 4 ইনটু 1 করলে j4। এগুলো আমি জাস্ট প্রত্যেকটাকে ওমেগা এল আর এক্সসি মানে এক্সেল আর এক্সসি বানাই নিছি। এই দুইজন ছিল এক্সেল আর এইজন ছিল হচ্ছে এক্সসি, এদেরকে আমি ওহমে বানাই নিছি। বানানোর পরে অ্যাকচুয়াল সার্কিটটা কেমন আসে দেখতে ওইরকম করে নিছি। এই যে এটা হচ্ছে এখন আমাদের অ্যাকচুয়াল সার্কিট। সো এখন আমার এই দুইটা নোডের মধ্যে জাস্ট আমার কেসিএল অ্যাপ্লাই করতে হবে। এটা গেল, এটাকে ধরছি v1, এটাকে ধরছি v2, কারণ এটা আমার নোড 1। আমি যদি নোড 1 এর মধ্যে কেসিএল চালাই তাহলে আমার এন্টারিং কারেন্ট আউটগোয়িং কারেন্ট এইভাবে করে আমরা চালাই। সো এখন এই নোডের মধ্যে যদি চালাই তাহলে কি হবে, আপনারা নোডাল অ্যানালাইসিস করছেন। সো এইটার জন্য যদি এই পাশের জন্য এন্টারিং কারেন্ট সমান যদি আউটগোয়িং হয় তাহলে এখানে এইটুকু হচ্ছে গিয়ে এন্টারিং ইজ ইকুয়াল টু এই দুই পাশেরটা হচ্ছে গিয়ে আউটগোয়িং। তো এখন এদের মধ্যে যদি চালাই মানে এটা হচ্ছে এন্টারিং কারেন্ট আর এই পাশে দুটো হচ্ছে আউটগোয়িং কারেন্ট। কারেন্ট মানে হচ্ছে ভি ডিভাইডেড বাই জেড। সো এই পোর্শনের জন্য আমার ভি কত হবে 20 মাইনাস v1, অর্থাৎ যেদিক থেকে শুরু হচ্ছে যেদিকে গিয়ে শেষ হলো, অর্থাৎ 20 মাইনাস v1 ডিভাইডেড বাই 10। আর আউটগোয়িং এর ক্ষেত্রে কি হবে, এটা তো v1 মাইনাস নিচে হচ্ছে গিয়ে 0, সো দ্যাটস ওয়াই 0টা আর দেই নাই। সো v1 ডিভাইডেড বাই এটার জন্য এই ব্রাঞ্চের জন্য z হচ্ছে মাইনাস j 2.5, আর এই ব্রাঞ্চের জন্য হবে হচ্ছে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে j4।
আপনারা যে যেইভাবে সার্কিট সলভ করে কমফোর্টেবল সে সেইভাবেই সলভ করবেন, নট ম্যান্ডেটরি আমি যেমনে করাই দিচ্ছি অমনেই করতে হবে। অনেকে এই অন্যভাবে ধরে করে, এক একজন এক এক ভাবে করে, বাট নোডাল অ্যানালাইসিস বললে তো অবশ্যই আপনাকে নোটস ধরে তারপরেই করতে হবে, এরপর আপনি যেমনে খুশি তেমনে সলভ করতে পারেন। আচ্ছা, এরপরে এই সার্কিটটাকে যদি এই ইকুয়েশন গুলাকে যদি সলভ করি তাহলে এরকম একটা ইকুয়েশন পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে যে ইকুয়েশনটা হচ্ছে টু ভ্যারিয়েবলের একটা ইকুয়েশন। সিমিলারলি আমি নোড টু তে যদি অ্যাপ্লাই করি, নোড টু তে একটু দেখি, তাহলে এখানে এন্টারিং কারেন্ট হচ্ছে এই দুইজন, এই যে দুই পাশ থেকে আসতেছে, আর একমাত্র এই ব্রাঞ্চ দিয়ে হচ্ছে আউটগোয়িং কারেন্ট। সো দুইটা এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু একটা আউটগোয়িং কারেন্ট। আপনারা যেমনে সার্কিট সলভ করছেন ঠিক অমনি 2ix প্লাস v1 এখানে জাস্ট নোডাল অ্যানালাইসিস এ করছি। এখন দেখার বিষয় যেটা সেটা হচ্ছে যে এটাকে সলভ করলে আরেকটা ইকুয়েশন পাওয়া যায়, আমি এদেরকে ম্যাট্রিক্স আকারে করে তারপরে সলভ করছি, মানে ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টস আপনারা যেমনে সলভ করেন, ম্যাট্রিক্স তো আপনারা মনে হয় ইন্টারেও করতেছেন। সো এটা কথা হচ্ছে একটা, যে কেউ যদি এইভাবে ম্যাট্রিক্স আকারে ভাঙাই করতে চান v1 v2 বের করার জন্য, ডিটারমিনেন্টস যেমনে বের করে ম্যাট্রিক্সের তাইলেও হবে। আবার আপনারা যেটা করেন যে ক্যালকুলেটরে করেন, ওই দুইটা ইকুয়েশন আনার পর আপনারা যদি ক্যালকুলেটরে সলভ করে v1 আর v2 এর ভ্যালু বের করেন তাতেও হবে, কোনো সমস্যা নাই। নট ম্যান্ডেটরি আপনাকে এইভাবে ভাঙায় ভাঙায় করতে হবে। ক্যালকুলেটরে তো দুইটা ইকুয়েশন তিনটা ইকুয়েশন, এখন তো চারটা ইকুয়েশনও সলভ করা যায়। তো ওই দুইটা ইকুয়েশন ক্যালকুলেটরে যেভাবে সলভ করে ওইভাবে সলভ করে আপনারা এই দুইটা ভ্যারিয়েবল v1 আর v2 এর ভ্যালু আনলে কোনো সমস্যা নাই। জাস্ট বইয়ে যখন করানো হয়েছে বা ক্লাসে যখন করানো হবে এইভাবে ভাঙাই করানো হবে। আমি তো এত সিম্পল আপনাদেরকে বলতে পারবো না যে আমি ক্যালকুলেট করে এটা দেখাই দিলাম। আমি যে করছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স আকারে ভাঙায় এদেরকে, এই দুইটা ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফরম্যাটে ভাঙায় এরপরে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস যেভাবে বের করে আমি ওইভাবে বের করে দিচ্ছি। বেসিক্যালি প্রত্যেকটা ম্যাথ সেইভাবে ডিটারমিনেন্ট দিয়েই আমি এখানে বের করছি। যে v1 এখানে যেমন বলা হয়েছে যে এই সার্কিট থেকে v1 v2 বের করো। এখন এই যেহেতু মাঝখানে এই দুইটা নোডের মাঝখানে একটা সোর্স আছে, সো দ্যাটস ওয়াই এটা সুপার নোড। সুপার নোডের যে ডেফিনেশন অ্যাকচুয়ালি, সো এই সুপার নোডে ফেলে তারপর আমি এই ম্যাথটাকে সলভ করছি। নিচে যত যাবেন, এটা যেমন সুপার নোডের একটা ম্যাথ করে দিছি, তারপরে যে মেশ অ্যানালাইসিসের একটা ম্যাথ করে দিছি। আলেকজান্ডারে এরকম প্রত্যেকটা ম্যাথের পরে একটা করে প্র্যাকটিস প্রবলেম আছে। আপনারা চেষ্টা করবেন যে এই প্রত্যেকটা ম্যাথের পরে ঠিক পরেই যে প্র্যাকটিস প্রবলেমটা আছে অ্যাটলিস্ট ওই প্র্যাকটিস প্রবলেম গুলো পরীক্ষার জন্য করতে। যেমন এখানে মেশ করে দেওয়ার পরে এর পরে গিয়ে আমি সুপারপজিশন থিওরেম করছি। এই যে দুইটা সোর্স আছে এখানে সুপারপজিশন অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো সুপারপজিশন আপনারা জানেন কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিতে হয়, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করে দিতে হয়। তারপরে যেই কারেন্ট আসে ওই দুইজন যদি একই ডিরেকশনে থাকে তাহলে যোগ করতে হয়, আর যদি ডিফারেন্ট ডিরেকশনে থাকে তাহলে বিয়োগ করতে হয়। এগুলো আপনাদের মুখে মুখে বলার এখন আর আমার কিছু নাই, প্রত্যেকটা ম্যাথ সলভ করে দেওয়া আছে, এগুলো জাস্ট নিজেরা বসে বসে এখন দেখে দেখে সলভ করতে হবে। ম্যাথ গুলো অনেক বড়। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ যেটা আমি দেখাইছি সেটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। সবচেয়ে ইজি সোর্স ট্রান্সফরমেশন, যে এরকম ভোল্টেজ সোর্স আর যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে ওটাকে কিভাবে অ্যাকচুয়ালি কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্স দিয়ে কনভার্ট করতে হয়, তখন কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্সটা প্যারালালে চলে আসে। সো এটা ওই রুলসেই আমি এখানে এই ম্যাথসটা সলভ করছি। এখানে প্রত্যেকটা জিনিস সলভ করা আছে, সো দ্যাটস ওয়াই আমি আর বারবার বলতেছি। আর এখানে হচ্ছে গিয়ে এই সার্কিটের জন্য থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলেছে। প্রত্যেকটা ম্যাথই হচ্ছে আলেকজান্ডারের বইয়ের ম্যাথ। এই প্রত্যেকটা ম্যাথের নিচে একটা করে প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, ওই প্র্যাকটিস প্রবলেম গুলো আপনাদের পরীক্ষার জন্য অবশ্যই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আজকে আর একটা টপিক একটু পড়াবো। আচ্ছা, আজকে আর একটা টপিক একটু পড়াবো। আমি একটু 5টা মিনিটের ব্রেক নিই, আপনারাও ব্রেক নেন। আমি আজকে আসলে ক্লাস নিতে আসতাম না, আমি কালকে কোভিড পজিটিভ টেস্টেড হয়েছি, কিন্তু যেহেতু আপনাদের আর বেশি উইক বাকি নেই, আর একটা উইক বাকি, এক্সট্রা ক্লাস নেওয়ার কোনো চান্সেস নাই, এই জন্যই আসলে আজকে পড়াইতে আসা, নইলে আমি আসলে আসতাম না। ঝামেলা হচ্ছে এখানে। তো আপনারাও একটু 5 মিনিট রেস্ট নেন, অ্যাকচুয়ালি আমি একটু 5 মিনিট রেস্ট নিয়ে তারপরে এসে আমার আর একটা টপিক পড়ানোর আছে, ওটা পড়ি আজকে আপনাদের ছেড়ে দিব রোল কল করে। অ্যাকচুয়ালি পড়াইতেও একটু কষ্ট হচ্ছে, ঠিক মতো অক্সিজেন আসলে আসতেছে না, এটা একটা সমস্যা। তো আপনারা একটু রেস্ট নেন, আমি একটু রেস্ট নিই, আমি ঠিক 10টার দিকে ব্যাক করবো।
জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাম আমরা ডিসিশন নিয়েছি আপনাকে আজকে অ্যাটেন্ডেন্সটা না নিলেও চলবে স্যার। ম্যাম আমরা ওই ক্লাসরুমে আমরা দিয়ে দিতে পারবো, আপনি কষ্ট করে একটু যদি না করতেন আর কি আমরা খুশি হতাম। কেন আপনাদের অ্যাটেন্ডেন্সে কি মানে- হয়েছে? না ম্যাম আপনার তো ম্যাম রোল আপনি কোভিড পজিটিভ ম্যাম হয়েছেন ম্যাম, এটা আমাদের কাছে খারাপ লাগবে আসলে। না ম্যাডাম ওটা মানে আপনি একটু কথা কম বললে যদি একটু হেল্প হইতো এই জন্য আর কি ম্যাম। আমি বুঝছি, থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমার জন্য চিন্তা করলেন, কিন্তু কথা হচ্ছে আপনারা ওই ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স দিবেন, ও দেখে দেখে অ্যাটেন্ডেন্স নিব আমি, আমার খুব কষ্ট হবে, আরো বেশি কষ্ট হবে। আচ্ছা ভালো, আমি আপনাদেরকে জুমে যারা আছেন আমি এখান থেকে রোল কল করে ফেলবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ আপনাদের। আচ্ছা ম্যাম, তাহলে ওই যে আপনি একটু স্লাইড কম পড়াইলে হবে, আমাদের শুধু হালকা করে দেখাই দিলে হবে। হ্যাঁ আমি আর অত বেশি পড়াবো না। আচ্ছা এই আর 10-15 মিনিট পড়াবো আপনাদেরকে। এই স্লাইডে যেটা পাওয়ার ফ্যাক্টর কারেকশন, এটা অ্যাকচুয়ালি আমার লাস্ট ক্লাসেই পড়ানোর কথা ছিল, মানে এর আগের উইকে পড়ানোর কথা ছিল, বাট সময় হয় নাই আগের উইকে, তাই পড়াইতে পারিনি। এই পাওয়ার ফ্যাক্টর কারেকশন স্লাইডে যেটা, এখানে যে রেজিস্টিভ অ্যাপারেন্ট পাওয়ার, এগুলা আপনারা আগে যখন আমরা আরএলসি সার্কিট দেখে আসছিলাম তখন দেখছি, সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো এই স্লাইড থেকে আপনাদের আর নতুন করে পড়ার দরকার নেই, মানে এই স্লাইডে এই জিনিসগুলো আপনারা দেখেন না। আমি এই স্লাইডটা যখন দিব তখন এই জিনিসগুলো দেখেন না, এটা হচ্ছে আমি যখন আমার ডিপার্টমেন্টাল কোর্স নিতাম তখন এই টপিকটা একটু বড় করে পড়ানো লাগতো আমাদের, এই জন্য এত কিছু লেখা হয়েছিল, আপনাদের এগুলো লাগবে না, সো আপনাদের এগুলোর দরকার নেই। আপনারা যেখান থেকে শুধুমাত্র এই টপিকটা পড়বেন, এই স্লাইডে শুধু একটা টপিক আছে, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন। সো পাওয়ার ফ্যাক্টর কারেকশন জিনিসটা কি, আপনাদের যদি মনে থাকে এই টপিক একটু বুঝার টপিক এবং রিয়েল লাইফের সাথে একটু কানেক্টেড। পাওয়ার ফ্যাক্টর জিনিসটা যদি মনে থাকে আপনাদের, আমরা জানতাম যে পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কস থিটা। শুধুমাত্র যখন আমরা রেজিস্টিভ লোড নেই তখন কস থিটার ভ্যালু, যেহেতু জেড এর ভ্যালু তখন 0 হয়ে যায় রেজিস্টিভ লোড নিলে, সো কস 0 ভ্যালু হচ্ছে গিয়ে ইউনিটি, এটা আপনারা জানেন, কস 0 ভ্যালু হচ্ছে ইউনিটি। সো ইউনিটি আমরা জানি যে পাওয়ার হচ্ছে ভি আই কস থিটা, তাই না? সো যখন পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু ইউনিটি আসবে তখন আপনি ভিআই এর সর্বোচ্চ ভ্যালু পাবেন, কারণ যখন পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু ইউনিটি থেকে কমতে থাকে, পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু ইউনিটি থেকে কখন কমবে বলেন তো? যখন পাওয়ারের ভ্যালু 90 ডিগ্রির কাছাকাছি চলে যেতে থাকবে, মানে কস যখন 90 ডিগ্রি হয় তখন পাওয়ার ফ্যাক্টর হয়ে যায় হচ্ছে 0। তার মানে আপনি যতই ভোল্টেজ আর কারেন্ট পান কেন, কস 0 হওয়ার কারণে আলটিমেটলি টোটাল পাওয়ার 0 হয়ে যায়। সো দ্যাটস ওয়াই পাওয়ার ফ্যাক্টর কারেকশন কথাটার অর্থ হচ্ছে যে এই পাওয়ার ফ্যাক্টরটাকে সবসময় ইউনিটির কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করা, এটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর কারেকশন। অর্থাৎ আমার লোডের মধ্যে, সাপোজ আমার বাসা বাড়িতে আমরা যে লোড গুলা চালাই, আমার লোডের মধ্যে যেই ভোল্টেজ আসতেছে আর যে কারেন্ট পাস হচ্ছে, এদের কোনো ধরনের পরিবর্তন না করে পাওয়ার ফ্যাক্টরকে সবসময় ইউনিটির ক্লোজ নিয়ে আসার, কখনো এক্স্যাক্টলি 1 করা যায় না, বা হয়তো 0.9 বা 9.89 এইরকম 0.8 এরকম কাছাকাছি রাখার অর্থই হচ্ছে গিয়ে পাওয়ার ফ্যাক্টর কারেকশন। এই পদ্ধতিটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর কারেকশন। যদি আবার বলি, জিনিসটা হচ্ছে আমার যেই ভোল্টেজ আসতেছে আর যে কারেন্ট প্রডিউস হচ্ছে, এদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন না করে আমার এই পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটি করার যে চেষ্টা, সেটাকেই বলা হয় পাওয়ার ফ্যাক্টর কারেকশন। এই পাওয়ার ফ্যাক্টর কারেকশনটা কিভাবে করে? পাওয়ার ফ্যাক্টর কারেকশনটা করে হচ্ছে গিয়ে সাধারণত একটা ক্যাপাসিটরকে, মানে কোন একটা ক্যাপাসিটিভ লোডকে প্যারালালে অ্যাড করে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করা হয়। কখনো যদি সাপোজ ধরেন আমাদের পুরা এলাকায় কোনো কারণে যদি ইন্ডাকটিভ লোডের পরিমাণ বেড়ে যায়, তখন যেখান থেকে পাওয়ার সাপ্লাই হয় ওখানে একটা ক্যাপাসিটিভ লোড প্যারালালে অ্যাড করে দিয়ে এই ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ লোডের মধ্যে পাওয়ার ফ্যাক্টরকে মিনিমাইজ করে দেওয়া হয়। অর্থাৎ ইন্ডাকটিভ লোড ইউজ করার কারণে যেখানে পাওয়ার ফ্যাক্টরটা আমাদের 1 থেকে সরে যায়, অর্থাৎ ইউনিটি থেকে সরে যায়, ক্যাপাসিটর অ্যাড করে ওটাকে আবার ইউনিটির কাছাকাছি নিয়ে আসা হয়। সাধারণত আমরা ম্যাক্সিমাম যে লোড ইউজ করি তারা সবাই ইন্ডাকটিভ লোড, ম্যাক্সিমাম লোডই অ্যাকচুয়ালি ইন্ডাকটিভ লোড। সো দ্যাটস ওয়াই যেটা করা হয়, ক্যাপাসিটর অ্যাড করে এই পাওয়ার ফ্যাক্টরটাকে কারেকশন করা হয়। এই প্যারালালি ক্যাপাসিটর এডিশনের যে পদ্ধতি, এটাকেই বলা হয় পাওয়ার ফ্যাক্টর কারেকশন। এই কোশ্চেনটা বাইবাই খুব আসে যে পাওয়ার ফ্যাক্টর কারেকশন জিনিসটা কি, বাইবার কোনো বই টই পড়লেও দেখবেন এই কোশ্চেনটা থাকে। তো এখানে লেখা আছে যে মোস্ট অফ দি লোডস আমরা যেগুলো ইউজ করি ওগুলো হচ্ছে ইন্ডাকটিভ লোড। ইন্ডাক্টর যখন বলি তখন আমরা এরকম একটা পেঁচানো সাইন দেই,
বাট মনে রাখবেন যখন ইন্ডাকটিভ লোডের কথা আসে তখন সবসময় এটার সাথে একটা রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাক্টর এইভাবে কল্পনা করা হয়, কারণ ইন্ডাকটিভ লোডের অ্যাকচুয়ালি নিজস্ব একটা রেজিস্টিভ বৈশিষ্ট্য থাকে। সো দ্যাটস ওয়াই যখন আমরা কোনো ইন্ডাকটিভ লোড বলি তখন কিন্তু অ্যাকচুয়ালি ওটার সাথে একটা রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাক্টর এইভাবে সিরিজে রাখা হয় যখন আমরা ইন্ডাকটিভ লোড বলি জিনিসটাকে। সো ইন্ডাকটিভ লোড যদি ম্যাক্সিমাম লোড হয় তখন ওর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য তার প্যারালালে একটা ক্যাপাসিটর ইনস্টল করা হয়, এবং এই ক্যাপাসিটর ইনস্টল করার জন্যই পাওয়ার ফ্যাক্টরটা আবার যেটা হয় ইউনিটির কাছাকাছি চলে যেতে থাকে, এটাকেই বলা হয় হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন। কারণ কথা হচ্ছে এই জিনিসটা আমরা কেমনে বুঝবো, নর্মালি তো বোঝা যাবে না। আমরা এই জিনিসটা যেভাবে বুঝবো, আমরা ভেক্টর ডায়াগ্রাম যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। তো জিনিসটা আপনারা একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের বেসিক লোড, মানে নর্মাল যেটা ইউজুয়াল লোড আমরা ইউজ করতেছি বা অরিজিনাল লোড বলতে পারেন, যে ইন্ডাকটিভ লোড, কোন একটা ইন্ডাকটিভ লোড আমরা ইউজ করতেছি যার মধ্যে ভোল্টেজ হচ্ছে বি, আমি সাপ্লাই দিচ্ছি এখান থেকে, আর এর মধ্যে কারেন্ট পাস হচ্ছে যেটা হচ্ছে আইএল। এই ক্ষেত্রে আমি ধরলাম অরিজিনাল লোডের ক্ষেত্রে আমার পাওয়ার ফ্যাক্টর ছিল হচ্ছে গিয়ে cos θ1। এখন এই সার্কিটটার জন্য অরিজিনাল লোডের জন্য যদি আমরা ভেক্টর ডায়াগ্রাম আঁকি তাহলে জিনিসটা কি হইতো বলেন তো? আমার এই সাপোজ ধরেন ভোল্টেজ বি যাচ্ছে, এখন আমরা কি জানি ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্টকে 90 ডিগ্রি লিড করে। সো এটা যদি পিওরলি ইন্ডাকটিভ লোড হইতো আমি জাস্ট কারেন্টকে আইএল লিখে 90 ডিগ্রি ল্যাগে ড্র করে দিতাম, এটা যদি পিওরলি ইন্ডাকটিভ লোড হতো। যেহেতু এরা পিওরলি ইন্ডাকটিভ লোড না, সো আমাকে জিনিসটা আঁকার সময় কি করতে হবে, ফার্স্টে এই যে আমি ভি এঁকে নিলাম, বি আঁকার পরে আমার যেহেতু এটা রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে, সো এটা ফুললি 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি থেকে অবশ্যই একটা কম হবে, অর্থাৎ ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেল ফুললি 90 ডিগ্রি হবে না, সামথিং কোন একটা অ্যাঙ্গেল হবে, কজ সামথিং, হয়তো 80 ডিগ্রি বা 60 ডিগ্রি 70 ডিগ্রি এরকম। অর্থাৎ কজ 80 ডিগ্রি 60 ডিগ্রি 70 ডিগ্রির অর্থ হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর কিন্তু ইউনিটি না, আমার পাওয়ার ফ্যাক্টর হয় 0.6 বা 0.8 এরকম আসবে, ধরে নিলাম এরকম আসবে, বা 0.5 এরকম আসবে। আমাকে এটাকে ইউনিটি বানাইতে হবে, মানে সবসময় পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটির কাছাকাছি রাখতে হয় যাতে করে ম্যাক্সিমাম কারেন্ট আর ভোল্টেজ পাওয়া যায়, মানে ম্যাক্সিমাম পাওয়ার ইউটিলাইজ করা যায়। সো দ্যাটস ওয়াই আমরা কি করি, আমার এটা ছিল আমার ভেক্টর ডায়াগ্রাম। এখন আমাকে একটা কাজ করতে হবে যেটা করলে আমার এই ভোল্টেজ আর এই কারেন্টের মধ্যে, মানে আমি কজের ভ্যালু যত কমাবো, কস থিটা এর ভ্যালু, কজের ভ্যালু না অ্যাকচুয়ালি এই থিটা এর ভ্যালু যত কমাবো, অর্থাৎ যত ক্লোজ টু 0 ডিগ্রির কাছে আনবো ততই ইউনিটির কাছাকাছি যাবে কস থিটার ভ্যালু। কজের থিটার ভ্যালু মানে এই থিটার ভ্যালুটা আমি যত জিরোর কাছাকাছি আনতে চাবো ততই আমার কি হবে, আমরা জানি cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তার মানে থিটার ভ্যালু যত ছোট হবে আমার cos থিটার মান তত ভালো হবে, মানে 1 এর কাছাকাছি যাবে, এটাই আমার চেষ্টা। সো এটার জন্য যেটা করা হয়, একটা ক্যাপাসিটর প্যারালালে অ্যাড করা হয়। এখন আমরা দেখি যে এই ক্যাপাসিটরটা প্যারালালি অ্যাড করলে কিভাবে থিটার ভ্যালুটা কমে যায়। তো এখন আমাদের মেইন কারেন্ট হচ্ছে আই, আর এই ব্রাঞ্চ দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইএল, আর ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা যদি আইসি হয়, আমরা কি বলছি যে অরিজিনাল লোডের সাথে ক্যাপাসিটরকে প্যারালালি অ্যাড করে পাওয়ার ফ্যাক্টরকে সংশোধন করার অর্থই কিন্তু হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন। সো ক্যাপাসিটরটা অ্যাড করলে অ্যাকচুয়ালি কিভাবে থিটাটা কমে যায় একটু দেখি। আমার ফার্স্টে কি ছিল দেখেন তো, ফার্স্টে আমি নিলাম হচ্ছে গিয়ে ভি যেটা যাচ্ছিল, আমার আইএল ছিল হচ্ছে এখানে, আইএল মানে হচ্ছে রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর একসাথে থাকার কারণে এক্স্যাক্টলি 90 ডিগ্রি আসতেছে না, কোনো একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি 70 ডিগ্রি এরকম আসতেছে। আর এখন যেহেতু ক্যাপাসিটর অ্যাড করতেছি আইসি, ওটা কিন্তু পিওরলি ক্যাপাসিটিভ লোড। সো আইসি কি হবে, আইসি ভোল্টেজের সাথে 90 ডিগ্রি লিডে থাকে, সো আইসি গেল এখানে। এখন আমি যদি এই আইসি আর আইএল এর রেজাল্টেন্ট অর্থাৎ আই বের করতে চাই, রেজাল্টেন্ট আই যেটা, ওটা তাহলে আমি কিভাবে বের করব, আমার এখান থেকে যদি আমি এই আইসির অংশটা কেটে নেই, এখান থেকে আইসি আর এই দিক থেকে যদি আইএল নেই, তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টেন্ট যে আইটা আসবে সেটা আসবে হচ্ছে এইখানে। সো খেয়াল করে দেখেন আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু কমে যাচ্ছে। এবার আমার এই পিকচারটাতে আসেন, ওই এই পিকচারটা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে গিয়ে বি ছিল, এটা আপনাদের আইএল ছিল, এই যে আইএল যেটা অরিজিনাল লোডের ছিল, এই জন্য অরিজিনাল লোডের ক্ষেত্রে আমি যেটা দেখাইছি, অরিজিনাল লোডের ক্ষেত্রে এইটা হচ্ছে গিয়ে θ1। আইসি অ্যাড করার কারণে আইসি ভোল্টেজকে 90 ডিগ্রি লিড করে। এখন এখান থেকে আর আইএল থেকে যদি রেজাল্টেন্ট আইটা বের করতে চাই তাহলে দেখেন রেজাল্টেন্ট আই আসে হচ্ছে এইটা। এখানে দুইটা কাজ সিদ্ধ হয়েছে, একটা হচ্ছে দেখেন অ্যাঙ্গেলটা কমে গেছে, আগে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যেখানে অ্যাঙ্গেল ছিল θ1, কত বড় অ্যাঙ্গেল, মানে কজ তখন কজ 90 ডিগ্রির দিকে যাচ্ছিল,
আর এখন আমার থিটাটা কত ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ কসকে আমি 0 ডিগ্রির মানে অ্যাঙ্গেলটাকে আমি কমায় আনার অর্থ হচ্ছে আমি কস থিটার ভ্যালুকে ইউনিটির কাছাকাছি আনতেছি। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আমার কারেন্টের ম্যাগনিটিউড মানে লোডের ভিতর দিয়ে কারেন্টের ম্যাগনিটিউডটা কত বড় ছিল, আর এখানে কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু এই আইএল থেকে ছোট। এটা চোখের দেখায় বোঝা যাচ্ছে এখানে কারেন্ট কত বড় আর এখানে কারেন্টের লেন্থটা কত ছোট, অর্থাৎ ম্যাগনিটিউডটা কত ছোট, অর্থাৎ পাওয়ার লসও কিন্তু কম হচ্ছে। তো দ্যাটস ওয়াই যখন অরিজিনাল লোডে ইন্ডাকটিভ লোডের পরিমাণ অনেক বেড়ে যায়, তখন জেনারেশন সাইডে যেটা করা হয় ওখানে প্যারালালি ক্যাপাসিটিভ লোড, এদেরকে বলা হয় ব্ল্যাক বক্স। আপনারা যখন পাওয়ার নিয়ে যদি কেউ পড়াশোনা করেন, আপনাদের তো পাওয়ার নিয়ে পড়াশোনা করার কারো কথা না, মানে পরে যদি মেশিন পড়েন ওখানে হয়তো কোনো টিচার পড়াইলে আপনাদের পড়াইতে পারে, এটাকে ব্ল্যাক বক্স বলে। ওখানে জেনারেশন ইউনিটে একটা ব্ল্যাক বক্স থাকে, ওই ব্ল্যাক বক্স অন করে দেওয়ার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপাসিটিভ লোড অ্যাড করে দেয়। ক্যাপাসিটিভ লোড অ্যাড করে দিলে আবার পাওয়ার ফ্যাক্টর ইউনিটির কাছাকাছি চলে যায়, তো পাওয়ার লস কম হয়, লাইনে পাওয়ার লস কম হয়। ঠিক আছে, এটাই হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর কারেকশন। আর এখানে আরেকটা বিষয় দেখার হচ্ছে, এখানে দেখেন আমরা যদি পাওয়ার ট্রায়াঙ্গুলার ড্র করি, আমরা জানি আমাদের এই বরাবর আমরা রিয়েল পাওয়ার ড্র করি আর এই বরাবর আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার ড্র করি, আর অতিভুজ বরাবর থাকে হচ্ছে কি আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। আগে যেখানে থিটা ছিল বড়, এরপর গিয়ে যখন আমাদের থিটা ছোট হয়ে গেছে তখন দেখেন আমাদের অ্যাপারেন্ট পাওয়ারের পরিমাণও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, সরি পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারের পরিমাণও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। একটা জিনিস মনে রাখেন, রিয়েল পাওয়ারের উপরে কিন্তু এই পাওয়ার ফ্যাক্টর কারেকশনের কোনো ইম্প্যাক্ট থাকে না। ঠিক আছে, কারণ রিয়েল পাওয়ারের তো আমার রেজিস্টিভ লোড মানে টোটাল পাওয়ার যেটা ডিসিপেটেড হয়, ক্যাপাসিটিভ লোডের তো কোনো রিয়েল পাওয়ার থাকে না, ইন্ডাকটিভ লোডেরও কোনো রিয়েল পাওয়ার থাকে না। সো রিয়েল পাওয়ারের উপরে কিন্তু এটার অ্যাকচুয়ালি কোনো প্রভাব ফেলে না। যেটা প্রভাব ফেলে সেটা হচ্ছে এই ক্যাপাসিটিভ মানে এই রিঅ্যাক্টিভ পাওয়ারের উপরে প্রভাব ফেলে এই ক্যাপাসিটারটা অ্যাড করার কারণে। এবং দেখেন আগে যখন থিটা 1 ছিল তখন রিঅ্যাক্টিভ পাওয়ার কত বেশি ছিল, যেটাকে আমরা ধরতেছি হচ্ছে Q1। আর এই ক্যাপাসিটারটা অ্যাড করার কারণে আমার অ্যাঙ্গেল যখন দেখেন ছোট হয়ে গেছে তখন দেখেন রিয়েল পাওয়ারও কমে গেছে, রিঅ্যাক্টিভ পাওয়ারও কমে গেছে, এটা হয়ে গেছে এখন Q2। এটা কিন্তু Q1, এটা Q2। কতটুকু কমছে সেটা হচ্ছে QC বলতেছি আমরা, যে পরিমাণটুকু কমতেছে সেটাকে আমরা বলতেছি কিউসি। কিউসি লিখার অর্থ হচ্ছে ক্যাপাসিটিভ লোড অ্যাড করার কারণে আমার রিঅ্যাক্টিভ পাওয়ার কতটুকু কমলো। তাহলে কতটুকু কমলো যদি আমরা এটা বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, Q1 মাইনাস Q2 করতে হবে। অর্থাৎ আগে ছিল আমার Q1 আর এখন হচ্ছে আমার Q2। আমি যদি Q1 মাইনাস Q2 করি তাহলে আমি অ্যাকচুয়ালি কিউসি পেয়ে যাব। ঠিক আছে, এই কাজটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন। এখানে যা মুখে বলছি তা এখানে লেখাও আছে, পড়লে আবার ইনশাল্লাহ বুঝবেন। এখন আমাদের এখান থেকে একটা কোশ্চেন আসে যে আমি কি পরিমাণে ক্যাপাসিটর অ্যাড করবো, এটা কিন্তু একটা কোশ্চেন যে আমি তার যে কোনো মানের ক্যাপাসিটর অ্যাড করতে পারবো না। কথা হচ্ছে কি পরিমাণে ক্যাপাসিটর অ্যাড করলে পাওয়ার ফ্যাক্টরের পরিমাণ বাড়বে বা কমবে। তো কি পরিমাণের ক্যাপাসিটর ওই মানটা বের করার জন্য একটা ইকুয়েশন আছে, ওটাই এখন আমরা বের করব। আমরা ধরলাম আমাদের অরিজিনাল লোড যেটা ওটার অ্যাপারেন্ট পাওয়ার যদি S1 হয় অরিজিনাল লোডের, এখানে দেখেন অরিজিনালের ক্ষেত্রে আমি অ্যাপারেন্ট পাওয়ার ধরছি এই যে S1, আর যেটা ক্যাপাসিটর অ্যাড করার পরে অ্যাপারেন্ট পাওয়ার ধরছি হচ্ছে S2। অরিজিনালের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে Q1 আর ক্যাপাসিটর অ্যাড করার পরে রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে Q2। বাট রিয়েল পাওয়ারের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ রিয়েল পাওয়ার শুধুমাত্র রেজিস্টিভ লোডের ক্ষেত্রে পরিবর্তিত হয়। অন্যান্য যারা তারা সবাই রিঅ্যাক্টিভ পাওয়ারের উপরে কাজ করে, রিয়েল পাওয়ারের উপরে কাজ করে না, সো রিয়েল পাওয়ার আনএফেক্টেড থাকে। আচ্ছা, সো এখন অ্যাপারেন্ট পাওয়ার যদি S1 হয় তাহলে P ইজ ইকুয়াল টু VI cos থিটা ছিল, সো দ্যাটস ওয়াই VI এর বদলে আমি S1 লিখতে পারবো। সো P ইজ ইকুয়াল টু S1 cos থিটা, আর Q1 ইজ ইকুয়াল টু VI sin থিটা ছিল, VI sin থিটা। সো S1 sin থিটা লিখলাম। এখন এটাকে আমি কিভাবে P tan থিটা লিখলাম এটা আমি এখানে আবার একটু পেন্সিল দিয়ে করে দিচ্ছি। যেমন এটাকে P tan থিটা কিভাবে লিখলাম, এটাকে S1 cos থিটা 1 ইনটু sin থিটা ডিভাইডেড বাই cos থিটা করলে দেখেন cos থিটা আর cos থিটা কাটা চলে গিয়ে শুধুমাত্র S1 আর sin থিটা 1 আগেরটাই রয়ে যায়। সো দ্যাটস ওয়াই এটাকে লেখা যাবে হচ্ছে P tan থিটা। P কেন লিখতে পারলাম, কারণ S cos থিটা 1 হচ্ছে অ্যাকচুয়ালি P, সো এখানে এই কারণে P লিখলাম, আর sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan থিটা, সো দ্যাটস ওয়াই P tan থিটা। এখন আমি যদি নিউ রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য করি তাহলে নতুন রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে Q2। এই ক্ষেত্রে আমি বলছি যেটা রিয়েল পাওয়ারের কোনো চেঞ্জ হয় না, সো প্রত্যেক জায়গায় রিয়েল পাওয়ার P থাকবে, জাস্ট থিটা গুলা চেঞ্জ হবে, S গুলা চেঞ্জ হবে, Q গুলা চেঞ্জ হবে। অ্যাপারেন্ট পাওয়ার চেঞ্জ তো হবে কারণ হচ্ছে কারেন্ট যেহেতু চেঞ্জ হচ্ছে। সো এখানে থিটা 1 আর এখানে হবে হচ্ছে গিয়ে থিটা 2। কারণ কথা হচ্ছে আমার রিঅ্যাক্টিভ পাওয়ার কতটুকু চেঞ্জ হচ্ছে, QC ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2।
তো Q1 ছিল হচ্ছে P tan theta 1 আর Q2 হচ্ছে P tan theta 2, অর্থাৎ P কমন নিলে tan theta 1 minus tan theta 2। বেসিক্যালি আমরা জানি QC is equal to I square XC, I square XC রিয়েল পাওয়ার যেমন I square আর রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে I square XC আর ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে I square XL। তাহলে I square XC হলে V square divided by XC লেখা যায়, সো XC কে লেখা যায় 1 by omega C, অর্থাৎ C is equal to হচ্ছে QC divided by V square omega। এটাই হচ্ছে গিয়ে সেই ক্যাপাসিটরের ভ্যালু যেটা অ্যাড করতে হবে, এটাই হচ্ছে সেই ক্যাপাসিটরের ভ্যালু যেটা অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে আমি রেড মার্ক দিয়ে এই কথাটাই লিখে দিছি যে the real power P dissipated by the load is not affected by the power factor correction because the average power due to capacitor is zero। ক্যাপাসিটরের ক্ষেত্রে বা ইন্ডাক্টরের ক্ষেত্রে কোনো এভারেজ পাওয়ার নাই, সো দ্যাটস ওয়াই রিয়েল পাওয়ার আনএফেক্টেড থাকে। এখন কথা হচ্ছে সব সময় আমাদের যে ইন্ডাকটিভ লোডই বেশি হবে এটা না, যদি ক্যাপাসিটিভ লোড বেশি হয় তখন কি করতে হয়, যদি এলাকায় কোনো এক কারণে ক্যাপাসিটিভ লোডের ইউজের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে যেটা করা হয় ওইখানে ইন্ডাকটিভ লোড প্যারালালে অ্যাড করে দেওয়া হয় পাওয়ার ফ্যাক্টরটাকে কারেকশন করার জন্য। সো ওই ক্ষেত্রে QL is equal to V square divided by XL is equal to omega L, ওখান থেকে L এর ভ্যালু V square divided by omega QL। সাধারণত ইন্ডাকটিভ লোডের পরিমাণে অরিজিনালি বাস্তবিক অর্থে ইন্ডাকটিভ লোডই আমরা বেশি ইউজ করি, ম্যাক্সিমাম লোডে আমাদের সাধারণত প্যারালালে ক্যাপাসিটরই অ্যাড করতে হয় পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য। এখানে একটা ম্যাথ আছে, এই একটা ম্যাথ করলেই হবে এই টপিক রিলেটেড। এখানে যেটা বলা হয়েছে একটু দেখি, when connected to a 120 volt power supply 60 hertz power line a load absorbs 4 kilowatt। এটা যেহেতু কিলোওয়াটে দেওয়া আছে সো বুঝতে হবে এটা রিয়েল পাওয়ারের ভ্যালু দেওয়া আছে, কারণ রিয়েল পাওয়ার কিলোওয়াটে থাকে। এটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, সো বলতেছে যে লোড এত পাওয়ার অ্যাবজর্ব করতেছে বাট তখন পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং এ আছে। ফাইন্ড দি ভ্যালু অফ ক্যাপাসিটেন্স, অর্থাৎ কি পরিমাণে ক্যাপাসিটর লাগাইলে এর যেটা বলা হচ্ছে যে কি পরিমাণ ক্যাপাসিটর অ্যাড করলে এর পাওয়ার ফ্যাক্টর 0.98 হবে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে বলা হয়েছে। তো আমার এখানে কি কি দেওয়া আছে, আমার রিয়েল পাওয়ারের ভ্যালু দেওয়া আছে, আমার ভোল্টেজ দেওয়া আছে, আমার এটা কি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমার এখানে একটা থিটা 1, এটা অবশ্যই থিটা 1 যেটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আর থিটা 2 মানে হচ্ছে যেটা আমাকে বাড়াইতে হবে, অর্থাৎ এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর বানাইতে হবে, এটা 0.95 বানাইতে হবে। তো আমার cos থিটা 1 এর ভ্যালু দেওয়া আছে 0.8, সো থিটা 1 এর ভ্যালু বের করে নিলাম, আর cos থিটা 2 দেওয়া আছে যেটা হচ্ছে 0.95। আমি পাশে দিচ্ছি কি কি ভ্যালু দেওয়া আছে, P is equal to S1 cos থিটা 1, এখান থেকে অ্যাপারেন্ট পাওয়ার বের করে নিলাম, কিন্তু আমার বের করতে হবে অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে C এর ভ্যালু বের করার জন্য আসলে কি কি দরকার, পরের ইকুয়েশনটা থেকে একটু দেখে আসি। আমার QC লাগবে অ্যাকচুয়ালি, QC মানে হচ্ছে Q1 minus Q2 যে ডিফারেন্স, অর্থাৎ এইটা দরকার Q1 minus Q2, এটা বের করাই হচ্ছে কাজ, কারণ D এর ভ্যালু দেওয়া is equal to 2πf, ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে, তো শুধুমাত্র এই QC টা বের করাই হচ্ছে আমার কাজ। তো QC যদি বের করতে চাই তাহলে Q1 is equal to S1 sin theta, থিটার ভ্যালু তো বের করে নিয়েছি, আবার আমার যখন ক্যাপাসিটর মানে cos থিটা 2 হচ্ছে 0.95, সো থিটা 2 is equal to অ্যাঙ্গেল এত, S2 is equal to বের করে নিলাম Q2 বের করার জন্য। তো QC is equal to Q1 ম্যাম minus আপনার Q2। মাইক্রোফোনটা আবার সমস্যা করতেছে। আচ্ছা, মাইক্রোফোন আসলে সমস্যা করার অর্থ হচ্ছে আমার ফোনে চার্জ নাই, ফোন বন্ধই হয়ে গেছে, তো এই কারণে আবার এটাকে ল্যাপটপে কানেক্টেড করতে হচ্ছে। তো এখানে জাস্ট লাস্টে এই ম্যাথটাই আছে যে QC is equal to Q1 minus Q2 বের করা, আর লাস্টে জাস্ট ক্যাপাসিটরের ভ্যালু বের করা। আজকে এই পর্যন্তই ছিল, আর নাই। তো মনে হয় না খুব একটা সমস্যা হওয়ার কথা। আমি এখন আপনাদের জাস্ট একটু রোল কল করবো, তারপর ছেড়ে দিই। আসসালামু আলাইকুম ম্যাডাম। বলেন। ম্যাডাম আমাদের মধ্যে কেউ রোল কল করুক, আপনি জাস্ট প্রেজেন্টটা দিয়ে দিবেন। হ্যাঁ, এটা করলেও ভালো হয়, এটা যদি কেউ একটু করে দিতে পারেন তাহলে তো খুবই হেল্পফুল হয়। জি ম্যাডাম, তাহলে